আপনার টোটাল বিয়ে হয়েছে কটা, বা কটা বিয়ে করতে আপনি বাধ্য হয়েছেন? টোটাল 9টা। টোটাল 9টা। এই যে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার বিয়ে আপনি করেছেন, যাদেরকে করেছেন এরা আপনার অতীত সম্পর্কে জানতো যে আপনার না, এতগুলো বিয়ে? কেউ জানতো না। এবং এই যে 9টা বিয়ে হয়েছে এটা আজ পর্যন্ত আমার পরিবারও জানে না। আপনার নাম কি? ফাতেমা। মিথ্যা কথা বললেন কেন? আপনার নাম তো অন্য নাম। আমার বর্তমান ঠিকানা বা আমার মানে টোটাল বিষয়গুলো আমি হাইড রাখতে চাচ্ছি, মানে যাতে করে আপনাকে আইডেন্টিফাই না করা যায়। জি জি। আপনি ফাতেমা যেহেতু বলেছেন, আমি ফাতেমা নামেই সম্বোধন করছি। আপনার বয়স কত? 32। এখন 32 বছর। জন্ম জেলা কোথায়? বাগেরহাট জেলা। বাগেরহাট। শুরু করেন আপনি। আমার বয়স যখন 4 বছর তখন থেকে মনে আছে, একদিন মনে পড়ে যে আমার আম্মু আমাকে বলতেছে যে তোমার আব্বুকে গামছাটা দিয়ে আসো, কি গোসল করতেন করতে আপনার যাবে। বাবা? কি করতেন? পেশায় কি ছিলেন? মাদ্রাসার শিক্ষক। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। আপনি একা? জি। ওকে, জি। দিয়ে আসো তারপর। তো গামছাটা দিতে গেলাম, গামছাটা দেওয়ার পরে ওই গামছা দিয়ে আমাকে বাড়ি মারলো। কেন? আমি কারণ জানি না, হয়তো আম্মার সাথে কোনো বিষয় নিয়ে রাখছিল। তারপরে আমি আম্মুকে বললাম, তো আম্মু আর কিছু বলেনি। এরপরে একদিন আমার বয়স যখন 5 বছর, তখন খালি মাথায় আমি উঠানে গেছিলাম। তো ওইটা আব্বু বাড়িতে তখন আসছে, এসে দেখছে। দেখে ওই তখনই আমাকেও মায়ের, আমার আম্মুকেও মায়ের, আমার ভাইকেও মায়ের। ছোটবেলায় 6 বছর বয়সে ওই আব্বু নিজে হাফেজ ছিল, তো কায়দা আমপারা এগুলো পড়ে কোরআন শরীফ এই 1 পারা পড়াইছে। 1 পারা আর ইয়াসিন সূরা কিয়াসুরা এগুলো নাজেরা দেখে পড়ানো শিখাইছে। তো ওইটুকুর পরে আমি এখন দেখে দেখে পড়তে পারি, আমাকে আর পড়ানো লাগে নাই। শুধু রিডিং বাংলা পড়াটা শিখাইছে। হাতের লেখা বলেন, ইংলিশ বলেন বা অঙ্ক কোনো কিছুই না, শুধু বাংলা রিডিং পড়াটা শিখাইছে, বাস এতটুকুই। এবং সেটা 6 থেকে 7 বছর বয়সের মধ্যে। এখানে শুরুতেই একটা জিনিস আমি একটু অবগত করে নিচ্ছি। এখানে ধর্মীয়ভাবে অত্যন্ত রেসপেক্টেড কিছু টার্ম চলে আসবে, যেমন হাফেজ। হাফেজ কিন্তু আমাদের সমাজে বা পুরো মুসলিম কমিউনিটিতে অত্যন্ত উঁচু মানের একটা জায়গা। এখানে একজন হাফেজ বাবা তার সন্তানের প্রতি কি করছেন সেটা দিয়ে পুরো হাফেজ কমিউনিটিকে বিচার করা কোনোভাবেই উচিত হবে না। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। নাম্বার 2, ওনার পড়াশোনার জায়গাটা, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ওনার যে সাজ পোশাক, সেটা দিয়ে এই পুরা কমিউনিটিকে আপনারা জাজ করতে যাবেন না। এটা ওনার ব্যক্তিগত জীবনের গল্প। তবে হ্যাঁ, ওনার গল্প কারো কারোর সঙ্গে মিলে যেতে পারে। সেই মিলে যাওয়ার জায়গাটি থেকে আমাদের কিছু শেখার আছে কিনা, জানার আছে কিনা, সেটা আমরা চেষ্টা করব। সুতরাং কোনোভাবেই কারো সাজ পোশাক কিংবা কারো বিশেষ ডেজিগনেশন এটা দিয়ে ওই পুরো কমিউনিটিকে বিচার করা, এটা ভয়ঙ্করতম ভুল, এবং এটা আমাদের আজকের অনুষ্ঠানের কোনোভাবেই উদ্দেশ্য নয়। সেটা আমি প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি। জি, বলেন তারপর। তো এটা ছিল আমার লাইফে একদম শুরুর ঘটনা। হ্যাঁ, শুরুর ঘটনা এবং আমার লাইফে টোটাল পড়াশোনার। আপনি পড়তে চেয়েছিলেন? বাবাকে বলেছেন কখনো যে বাবা আমি পড়তে চাই? আপনার ভাইরা কি পড়তে পেরেছে? লাইক জেনারেল লাইনে হোক, মাদ্রাসায় হোক? তারা সম্পূর্ণ পড়ালেখা কমপ্লিট করছে, কিন্তু আপনাকে পড়ায় নাই। আমাকে পড়ায়। কেন পড়ায় নাই? জিজ্ঞেস করেছিলেন কখনো বাবাকে যে বাবা কেন পড়াচ্ছ? এটা নিয়ে আমার আম্মু অনেক সময় বলতো যে আজকাল তো লেখাপড়া লাগে, মেয়েটাকে অন্তত হাতের লেখা এগুলো একটু শেখানোর জন্য। তো আব্বু বলতো যে সময় মতো হয়ে যাবে, সময় মতো হয়ে যাবে। আমার চাচারা বলতো যে মেয়েটারে ঘষে বসাই রাখছো, লেখাপড়া করাও না কেন, স্কুলে দাও, নাহলে একটা মাদ্রাসায় দাও। আমার মনে নাই যে আমি কায়দা কখন পড়ছি বা আমপারা কখন, এত ছোট থাকতে পড়াইছে আমার মনে নাই। আমার মনে আছে আমি কোরআন শরীফে 1ম পারা পড়ছি, ইয়াসিন সূরা পড়ছি, এটা মনে আছে। তো কায়দা শেষ প্রায়, তখন অনেক দিন পরে আর কি পড়তে বসছে, তো তা ভুল হয়েছে মাগরিবের পরে, তখন আমরা নানা বাড়ি ছিলাম। তো আমারে মারছে, একটা ভুল হওয়ার কারণে আমাকে প্রচুর মারছে। তো আমার নানা আবার আমাদেরকে খুব ভালোবাসতেন, উনি আবার এটা মানে উনি এই মায়ের দেখে উনি রাগ করছে যে আমার সামনে বসে আমার নাতিপুতি মারবা, তো আমি বাড়ির থেকে চলে যাই। তো আব্বু বলতেছে আপনি কেন যাবেন, আমি চলে যাই। এই শুরু। এই রাগারাগিতে প্রায় 3 বছর কোনো সম্পর্ক নেই, এবং সেই মানে নানার সঙ্গে আপনার বাবার? আমার বাবার কোনো সম্পর্ক নাই। এবং ওই সময় মূলত আমাদের কোনো বাড়ি ঘর ছিল না, নানা বাড়িতেই আমরা থাকতাম। আব্বু চাকরি করে করে নানা বাড়িতে আসতো মাসে মাসে। তো ওইটার পরে
বাসা নেওয়া হইলো এক জায়গায়, নানা বাড়ি আর থাকবে না। তো সেই বাসায় যেদিন গেলাম, মনে করেন যে এই ঘটনার পরে আর নানার সাথে আর কথাও বলতে দেয় না, তার কাছে যাইতেও দেয় না, টোটালি একদম। আমরা যখন বাসায় যাই তখন যে ভ্যানে, যে আগে তো ওই ঢাকনাওয়ালা ভ্যান ছিল আগের যুগে, তো সেই ভ্যানে যখন উঠে বসছি তো নানা বাড়ির দিকে ফিরতেও দেয়নি, মানে ফিরে তাকাইতেও দেয়নি। তো তারপরে চলে আসলাম, চলে আসাই নতুন বাসা, তো তো অনেক কাজ তো আছে। তো পরের দিন সকালবেলা আর কি আমার ছোট ভাই তখন কোলে, 3 বছর বয়স, তো ও কোল থেকে নামতে চাচ্ছে না, তো পরে আব্বা ওকে মারছে। তো এরপরে ধরেন 8টা-9টার দিকে আমার নানা আবার দেখতে আসছে, পাশাপাশি বাড়ি ছিল, আধা ঘন্টা লাগতো হাইটে আসতে। উনি আমাদেরকে খুব ভালোবাসতো। তো দেখতে আসার পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে ওর মন খারাপ কেন, না আমার ভাইয়ের কথা। পরে আমি বলছি যে আব্বা মারছে, এই বললাম, সাথে সাথে বাইরে থেকে শুনছে, শুনে বলতেছে এখনই ঘর দা নাম। কে বলছে এটা? আমার আব্বা। আপনাকে বলছে? হ্যাঁ। তখন আমার প্রচুর ধমক দিল। পরে আমি তো সাথে সাথে কান্না করে দিলাম, নানা আমাকে সান্ত্বনা দিল। তো এরপরে নানা প্রায় আসতো, কিন্তু নানা কোনো একটা জিনিস আনলে, খাবার দাবার আনলে, ওগুলো আমাদেরকে খেতেও দিত না। হয়তো সর্বোচ্চ দেখা করতাম, কথা বলতাম, কিন্তু কিছু খেতে দিত না, কোনোদিন আমাদেরকে নানা বাড়ি যাইতেও দিত না। মা কিছু বলতো না এগুলো নিয়ে? মা সবসময় আব্বার পক্ষে ছিল। মা সবসময় বাবার পক্ষে ছিল। বাবার পক্ষে ছিল। ইন্টারেস্টিং। তারপর এইভাবে মনে করেন যে আমরা আলাদা থাকি। আমার বয়স তখন এরকমই 7 এরকম হবে। তো আমারে বলতেছে যে নাম লিখো। তো আমার নাম ফাতেমা, হ্যাঁ, মানে শুধু ফাতেমা লিখবো না, কিন্তু আমার নামটা লেখা হয়ে গেছে, সাথে সাথে মাথার উপরে চড় মায়ের। তো আমি তো বুঝি নাই যে আমার কি ভুল হয়েছে। তো আমার আর পরে ওই লেখাটাই শেষ জীবনে, এরপরে আর কোনোদিন লেখায়নি। এরপরে আমার ভাই চক সিলেটে লিখতেছিল সরসরায়া, তো বলতেছে যে দেখ ওর লেখা কত সুন্দর, আর তুই কেলে, মানে আমার তুচ্ছতা ছিল করতো। আচ্ছা। আমি তো বুঝতাম না, আমি মনে করতাম এটাই ঠিক। পরে আমি মানে রাগে না খেয়ে শুয়েছিলাম। পরে দুপুরবেলা উঠে খাইছি, আম্মা অনেক করছে, পরে খাইছি। পরে এই যে না খেয়ে শুয়ে থাকলাম কেন, জিদ করলাম কেন, সেই দুপুরবেলা আমাকে রান্নাঘর থেকে এই যে লাকড়ি এনে দুপুরবেলা অনেক মারলো। এরপরে আরেকটা দিন, প্রথম রমজানের দিন, তখন তো শীতকালে রমজান হইতো। তো ওই সময় আমি ওই যে কাটি গান আছে না, মানে আয়সা দেখছে পড়তে বসেনি, তো আমার উজু করে পড়তে বসতে বলছে, আমি ভয়ে কাটি গান সহই গেছি উজু করতে। এই কাটি গান সহ কেন গেলাম, মানে পিটাইয়া লাঠি ভেঙে ফেললো। ওই সময় এরকম মার। তো শুধু মায়েরাই খেনতো না, মারছে তো মারছে, আমাকে পড়তে বসাই দিয়ে সে অন্য রুমে গিয়ে শুয়ে রয়েছে। আর আমাকে আর মানে ওই সময় অনেকদিন পর্যন্ত আমাকে আর পড়ায় নাই। একদিনকার ঘটনা, তখন এই 7.5-8 এরকম বয়স হবে। তো আমার বয়স এরকম, আমার ভাইয়ের বয়স আমার চেয়ে 3 বছরের ছোট ভাই। তার বড় ভাই তখন মাদ্রাসায় পড়তো। তো দুপুরের পরে আব্বা আম্মা 2জন ঘুমাইছে। তো আমরা 2 ভাই বোন ওই উঠানে তাল গাছ ছিল, তাল গাছের গোড়ায় বসে অনেক হাসাহাসি করতেছি। তো ছোটবেলায় যেটা করে মানুষ, এই হাসাহাসি শুনছে, শুনা পরে আসরের আজান দিলে উঠছে, উঠে ওখানে এসে আমাকে 2জনে মারলো। মারার পরে আমি তো ঘরে গিয়ে খাটের উপরে চুপচাপ বসে আছি, কাঁদতেছি, আর কান্নাও জোরে কান্দা যায় না। পরে উজু করে আইসা আমারে বলতেছে যে এই এদিকায়, তোরে মারা হয়নি, তোরে আরো পিটাবো, এদিকায়। একবার উঠানে বসে একবার মারছে, আবার বলতেছে এদিকায়। তা আমি মুখ দিয়ে তোর কথা বেরোচ্ছে না, আমি তো মনে করেন যে ভয় হয়ে গেছি, আমি মাথা ইশারা দিয়ে এরকম বলতেছি না না। পরে একটু কান্নার আওয়াজ বের হয়েছে, আর সাথে সাথে খাটের উপর উঠে আমাকে অনেক মারলো। আম্মাও ঠেকাইয়া পারে না, অনেক মারলো। আর ওই মারার সময় আমার ওই যে মাঝে মধ্যে মনে করেন যে শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে না, ওই মায়ের সময় আমার শরীরে এরকম ঝাঁকুনি দিয়ে উঠছে, কাঁপানি উঠে গেছে। এরপরের থেকে প্রায় ওরকম কাঁপানি উঠতো, মানে হঠাৎ করে শরীর ঝাঁকুনি দিত। কেন করবে এরকম? আমি কোনো কারণ জানি না, ওই যে একটু হাসাহাসি করছি। আপনার বাবা বেঁচে আছে? পরবর্তীতে বড় হয়ে কি দেখেছেন, কেন করেছে, এই উত্তরগুলো কি নিজের কাছে কখনো পেয়েছেন? আজ পর্যন্ত পাইনি। আমাকে না প্রথম যখন এই ধরনের গল্পগুলো কেউ বলতো, আমার কাছে মনে হতো অবিশ্বাস্য কথাবার্তা, এগুলো কেন করবে একটা বাবা বা একটা মা, কেন করবে? বাট বিশ্বাস করেন, আমার প্রথম অবাক লাগতো, পরে আর অবাক লাগেনি। আমি এমন মা দেখেছি,
আমি এমন মা দেখেছি যে মা সন্তানকে মেরে ফেলতে পারে, দেখেছি নিজের চোখে। আমি এমন গল্প শুনেছি যে গল্প শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা পৃথিবীতে সম্ভব না। বাট আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, আজকে যে কোনো একটা ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যেই বাংলাদেশের এ কোণা থেকে ও কোণায় পৌঁছে যায়। আমি যখন রেডিওতে এগুলো শুনেছি তখন আমার কাছে মনে হতো রীতিমতো অবিশ্বাস্য ঘটনা। এবং রেডিও ওই সময় অন্যান্য গণমাধ্যমের চাইতে অনেক বেশি সাহসী ছিল, অনেক ফাস্ট ছিল। এটার প্রধানতম কারণ হচ্ছে রেডিও মাধ্যমটাই এরকম। ওখানে কাউকে দেখা যায় না, ভিজুয়ালাইজ করা যায়, খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায়। বইয়ে যেরকমভাবে আপনার সামনে ক্যারেক্টারগুলো ভিজুয়ালাইজ করা যায়, রেডিওতেও এটা যায়। যাই হোক, সেটা অন্য গল্প। কিন্তু শক্তির চরমতম সুযোগ বা ব্যবহার আমরা করতে পেরেছিলাম ওই সময়টাতে। তো ওই সময় আমরা যে ধরনের সাহসী গল্পগুলো নিয়ে এসেছিলাম, সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলোকে যেভাবে আমরা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, আজকালকার সামাজিক যুগে এগুলো পানিভাত। এগুলো অহরহ ঘটছে এবং এগুলো বেশি এক্সপ্লোর হচ্ছে। কারণটা হচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়াটাকে মানুষ মনে করে বিচার পাওয়ার জায়গা। এই কারণে মানুষের জীবনে যত কঠিন ঘটনাগুলো ঘটে যায় সেগুলো সবার আগে সে তার ফেসবুক আইডিতে এসে প্রকাশ করে এবং এগুলো রীতিমতো বাংলাদেশকে কাঁপিয়ে দেয়। তো এই ভদ্রমহিলা তার বাবার ছোটবেলার যে গল্প বলছেন, এটা আমাকে অনেক বেশি অবাক করছে না, আবার করছে ওই অর্থে যে বাবা কেন একতরফা শুধু শাসন করে যাবে, তাও একটা মাত্র মেয়ে। এবং আমাদের কিন্তু সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন না, আবার জানেনও, হয়তো আমার চেয়ে অনেক বেশি জানেন। এটার থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকেও হয়তো অনেকে ব্যাখ্যা করতে পারবেন। আমরা যে ঘটনাই শুনি না কেন আমাদের চারপাশে, কিংবা আমাদের চারপাশে যা ঘটে যায় না কেন, সেই ঘটনাগুলো আমাদের অভিজ্ঞতা লব্ধ থেকেই আমরা, মানে আমাদের অভিজ্ঞতার জায়গাটা থেকেই আমরা মূল্যায়ন করার চেষ্টা করি অলওয়েজ। যেমন আপনি যখন ওনার ঘটনাটা শুনছেন, এই ঘটনার সাথে যখন আপনার শৈশবটা মিলে যাবে তখন আপনি খুবই অ্যাটাচ হবেন ওনার সঙ্গে। আবার যখন মিলে না যাবে তখন আপনি খুবই অবাক হবেন, কারণ আপনার কাছে এটা রীতিমতো অবিশ্বাস্য। কিন্তু প্রত্যেকের জীবনেই প্রত্যেকেই বিভিন্ন রকমের ইউনিক ঘটনার মধ্য দিয়ে যায়। ঠিক আছে, আমি জানি না যেহেতু ওনার গল্প, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আল্লাহ ভালো জানেন। সত্য মিথ্যা বিচার করার সুযোগ এই ধরনের স্টোরি টেলিং এর জায়গাটিতে অনেক বড় সীমাবদ্ধতা। বাট এটা কেন করবে একটা বাবা তার সন্তানকে কন্টিনিউয়াসলি এক ধরনের মানসিক শারীরিক টর্চারের মধ্যে দিয়ে নিচ্ছে? অ্যান্ড ইনফ্যাক্ট লেখাপড়া ওনার হয় নাই, সেটাও একটা সত্য কথা। জি, আপনার খিচুনি উঠতো? মানে ওই থেকে প্রায়ই মনে করেন যে ঝিকুনি উঠতো। তো গেল এদিনকার ঘটনা। এরপরে একদিন ছোটবেলায় তো মেয়েরা শখ করে টুকটাক কিছু রান্না করে, হাঁড়ি পাতিল দিয়ে চুলা বানিয়ে রান্না করে। তো আমি একদিন এরকম রান্না করব। তো ওই সময় কি মানে যতটাই আঘাত পাইছি না কেন, ওইটা তখন ব্রেনে মনে আসর করছে, কিন্তু বুঝি নাই অতটা। লাউ শাক, সিম আর আলু কুচিয়ে ভাজি করব। তা আমি এগুলো জোহরের পর থেকে রেডি করছি, আসরের পরে রান্না করব। আসরের পরে রান্না চড়াইছি। এখন আম্মা ঘরে গেছে কি কাজে, চুলার আগুন নিভে গেছে। এখন মানে ওই যে চুঙ্গা দিয়ে ফুয়ায় না, আগের যুগে তো ওই যে চুঙ্গা দিয়ে ফুয়ে দিলে আগুন জ্বলতো, তো ওইটা করার পরও আগুন ধরছে না। তো আমি একটু জোরে আম্মাকে ডাক দিছি, আম্মা আসতেছে না কেন। তাই সাথে সাথে ঘরে আব্বা শোয়া ছিল, আব্বা আর ভাইকে বললো যে লাঠিটা নামাও। তো লাঠি নামাইলো, বেতের লাঠি থাকতো সবসময় ঘরে। সে লাঠি নিয়ে আইসা ওই চুলার পাড়ে বসেই আমাকে প্রচুর মারলো। আম্মা ঠেকাইতে এসে আম্মাও মার খাইছে, আমারও অনেক মারছে। কারণ কি? আপনি কেন জোরে ডাক দিছি কেন? আপনার বাবা শিক্ষক ছিল, উনি কি স্টুডেন্টদের এরকম পিটাইতো? এত তো পেটাইতো না, মানে কথার আওয়াজ কেন রান্নাঘর থেকে ঘরে শোনা গেল। তো মারার পরে সেই কড়াই ধরে, সেই তরকারি হয়ে গেছিল, একটু বাকি ছিল প্রায়, সেই তরকারি নিয়ে কোথায় ফেলে দিল আর খুঁজে পাইনি। ফেলে দিয়ে কড়াইটা এনে চুলার পাশে রাখলো আর বললো যে আজকের থেকে তুই লবণ দিয়ে ভাত খাবি, তুই আর তরকারি নিবি। এগুলো হয়েছে আপনার সঙ্গে? এগুলো সব সত্য ঘটনা। এখন আপনি যদি ভাবে চিন্তা করেন, একজন হাফেজ, তার মধ্যে দিনের এলেম আছে, সেখানে ধরনের আচরণ করবে। ভাই, মানুষ কিন্তু আমরা সবাই দিন শেষে। ওনার হয়তো কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল, উনি যে কথাগুলো বলছে সেটা যদি সত্য হয়ে থাকে, এটা ইনটলারেবল। হ্যাঁ, রাগ করার কিছু প্যারামিটার আছে। যেমন কিছু মানুষ আছে, দেখবেন যে তার সামনে কেউ যদি জোরে কথা বলে সে নিতে পারে না, জোরে কথা বলার সঙ্গে সঙ্গে তার মাথা গরম হয়ে যায়। এগুলো আবার পর্দার কারণে। এটা পর্দার কারণে করেছে, মানে কঠিন পর্দা। আচ্ছা, আমাকে একটু এক্সপ্লেন করতে হবে তাহলে, আমি এগুলো বুঝতে পারছি না। পর্দা বলতে মানে কি? আপনার কথা কেন বাইরে শোনা গেল এইভাবে? কথার আওয়াজ, গলার আওয়াজ সতর, মেয়েদের গলার আওয়াজ বাইরে শোনা যাবে না। তো বয়স আমার তখন 7-8 এরকম, আর তো হবে না। আপনাকে নিয়ে কখনো সুন্দর করে বোঝাতো যে
বিষয়টা এরকম, মা এটা করা যাবে না, কখনো মাথায় হাত বুলিয়ে আদর করে কখনো বুঝিয়েছে? কোনোদিন আমাকে আদর পাইনি। ঠিক আছে, যদি পর্দার জন্য এটা করে থাকে, পর্দার জন্য ওনার ইন্টেনশনের জায়গাটা অনেক বেশি রেসপেক্টেড, সেটা করতেই পারে। আপনি যে ফ্যামিলি স্টাইলে বড় হচ্ছে সেটা জায়গা ঠিক আছে, বাট যে পদ্ধতিতে উনি করেছে সেটা ইসলাম সমর্থন করে না। মানে আমার জ্ঞান খুবই কম এ বিষয়ে, আমার ধর্মীয় জ্ঞান আপনার বাবার তুলনায় হয়তো বা কিছুই নাই বলতে গেলে, কারণ আল্লাহ ওনাকে জ্ঞান দিয়েছে, কিন্তু যেহেতু উনি মাদ্রাসার শিক্ষক, মানে আমার মনে হয় না যে ইসলাম এটা সমর্থন করে, যে আপনি যেভাবে কন্টিনিউয়াসলি বলছেন। ওই যে বললাম না, 5 বছর বয়সের সময় খালি মাথায় উঠানে নামছি, তাই মারছে সবাইকে পর্দার কারণে। খালি মাথায় কেন? তো এগুলো মা শিখাতো না আপনাকে যে বাবা এটা এভাবে করা যায় না, এভাবে করো না? মা বলতো নাকি মাও এরকম মারতো? না, আম্মা ওইভাবে মারেনি কখনো। মানে নাই, কিন্তু বলতো না যে আপনার মা তো পর্দা করতেন নিশ্চয়ই? হ্যাঁ, আম্মা তো মাকে দেখে তো আপনি, আচ্ছা বয়সটা তো অনেক অল্প, জি। একটু জোরে ডাকছি, মনে করেন যে এখানে বসে ডাকছি, ওই পাশের রুম থেকে শোনা গেছে, এতটুকুই। আর গ্রামের বাড়িতে তো মানে এক জায়গায় কথা বললে তো অনেক অনেক দূরে জায়গায় যায়। শোনা যায়, হ্যাঁ জি। তো এরপরে রাত্রে যখন ভাত খাইতে বসছি, তো আম্মা আমাকে তরকারি দিয়েছে, আমরা সবাই এবার একসাথেই খাইতাম। তরকারি দেওয়ার পরে আব্বা বলতেছে যে, এই তোর না কথা ছিল নুন দিয়ে ভাত খাবি, লবণ দিয়ে খাবি, তুই তরকারি নিছিস কেন? পরে আমি তো ভয়ের কথা বলতেছি না, খাইতেছিও না। মানে একটা আতঙ্ক হয়ে গেছে তখন থেকে, ট্রমা। পরে আমারে বলতেছে যে এই রুম থেকে কথা বলবি, মানে ঘরের মাঝখানে একটা পর্দা টানানো ছিল, পর্দার ওই পাশে ছিল নামাজের রুম, আম্মা নামাজ পড়তো, আমি নামাজ পড়তাম, আর এই পাশে আব্বা আম্মা ঘুমাইতো, আমরা থাকতাম আর কি, খাট ছিল। বলতেছে এইখানে বসে কথা বলবি, নামাজের রুম থেকে শোনা যাবে না, অথচ মাঝখানে কিন্তু বেড়াও না, শুধু পর্দা টানানো। সকালবেলা ইয়াসিন সূরা পড়বি, মাগরিবের পরে ওকে সূরা পড়বি, মানে এগুলো আর কি কিছু বললো, আর কথা জানা এই রুম থেকে ওই রুমে শোনা না যায়। পরে খাইলাম। সকালবেলা আমি নামাজ পড়ে ইয়াসিন সূরা পড়তেছি, ইয়াসিন সূরা পড়া হইলে আম্মার সাথে একটু কথা বলছি। তো আমার ছোট ভাই, ও তো ছোট, তো বুঝে না, ও শুনছে নামাজের রুমে বসে, শুনে পরে আব্বা আসার সাথে সাথে বলে দিছে। আব্বা আবার তখন মক্তব পড়াইতো, মক্তব পড়ে আসার সাথে সাথে আবার বলে দিছে। এই বলার সাথে সাথে সেই সময় ওই হাতে ছিল ছাতি, এই ছাতি দিয়ে সেই সময় উঠানে বসে মার। আপনার ভাইদেরকেও কি ওরকম মারতো? মানে সবাইকে কি ওরকম গণহারে শাসন করতো নাকি শুধু আপনার দিকে এরকম বেশি? আমাকে বেশি করছে। আপনাকে বেশি মানে করতো? বড় ভাইকে শাসন করলো, আবার ভালোবাসছে প্রচুর, এতটাই ভালোবাসছে যে এখন পর্যন্ত তারা ছাড়া কিছু বোঝে না। আর ছোট ভাই কেউ অত মারে নাই, কিন্তু আপনাকে শাসন করতো? আমাকে একেবারে মানে চাপের মুখে রাখছে। তো ওই ওঠানে বসে ওইখানেই মারলো, যে আর কোনোদিন যেন গলার আওয়াজ এখান থেকে ওখানে না যায়। তো এটা গেল। এরপরে এইভাবে মনে করেন যে আমার প্রায় 9 বছর পার হইল। এই 9 বছরে ওই যে বাংলা রিডিং পড়া শিখছি, তো ঘরে টুকটাক কিছু বই ছিল, সেগুলো আমি পড়তাম, রিডিং পড়তাম। তো ছোটবেলা থেকে রাগ জিদ বেশি ছিল, কিন্তু আবার খুব কথা কম বলতাম, মানে কথা একেবারে বলতেই পারতাম না, মুখ ফুটে কথা আসতো না। ধরেন একজন মেহমান আসছে, খালা বা চাচা, যে আসসালামু আলাইকুম কেমন আছেন, এইটুকু আমার মুখ থেকে আসতো না মেহমান আসলে। মানে এতটাই, যেমন আমার ভাই মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতো, আপন ভাই, তো তার জিজ্ঞাবো না কেমন আছেন, এইটুকু আমার মুখ থেকে বের হইতো না। কেন? মানে আমি কথা বলতে পারতাম না, মানে আছে না যে অনেক সময় কথা বলতে পারে না, এখন তো বলতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু 18 বছর বয়স পর্যন্ত আমি মুখ ফুটে কারোর সাথে কথা বলতে পারতাম না। ইজি ছিলেন না? ইজি ছিলাম না। মানে যখন তারা বাড়িতে আসতো, তো আমি তো একা থাকতাম বাড়িতে, আমার তো কোনোদিন কারোর সাথে মিশতেও দেয় নাই, কোথাও যাইতেও দেয় নাই, কারোর সাথে কথাও বলতে দেয় নাই। তো আসলে অনেক মায়া লাগতো, কিন্তু আমি সামনে গিয়ে কথা বলতে পারতাম না। তো এইভাবে 9 বছর পার হয়ে গেল। এর মধ্যে একদিন বাইরের থেকে কাপড় চোপড় এনে আমি খাটের উপর ফেলে রাখছি। এই কারণে মারে বলতেছে যে বড় ভাই আবার ওই দিন আবার মাদ্রাসায় দিয়ে আসছে ওনাকে, শনিবার ছিল। পরে মাগরিবের পরে আমারে বলতেছে যে ও তো পোলা, হ্যাঁ ও তো বাইরে যাইতে পারে, আর তুই তো মাইয়া, তোরে তো ঘরে বসে পটি দিয়ে কুটবো,
যখন 10 বছর বয়স, তখনও মনে করেন যে সে যা করতেছে সবকিছুই ঠিক মনে করতেছে, মানে কষ্ট লাগে, কিন্তু ওইভাবে তোর অনুভূতি হয়নি। নতুন জায়গা কিনলো, বাড়ি করলো, তো প্রচুর কষ্ট হয়েছে। সে বাড়ি করার আগে এক জায়গায় ভাড়া ছিল, সেখানেও আমাকে অনেক করছে, মানে অত্যাচার করছে। তো বাড়ি যখন করছে তখন আছে না যে ঘরের যে পোতাটা, যে কামলা দিয়ে মানুষ দিয়ে মাটি কাটা পোতা, তা না, আমরা নিজেরাই সবকিছু করতে হয়েছে। আমার বয়স মাত্র 10 বছর, তখনই ওই মাটি টানা লাগছে। মানে কাটি কাটা দিত, ওগুলো বালতি ভরে ভরে বা ঝুড়ি ভরে ভরে যতটুকু পারতাম অতটুকু করে নিতাম। এই কাজটা কে করাতো? বাবাই করাতো? বাবাই করাতো। আপনি তো বাইরে যাচ্ছেন, লোকজনের সামনে না, যাচ্ছেন। বাইরে না, বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে নিজেরাই? হ্যাঁ। সো বাড়িটা কি দেয়াল দেওয়া ছিল? চতুর্দিক থেকে সুপারি পাতা দিয়ে বেড়া দেওয়া, মানে যাতে করে বাইরের লোকজন কেউ দেখতে না পারে। কোনো লোক কোনো সময় ঢুকতো না। ওকে। তো এইভাবে প্রচুর কাজ করতাম। এই নতুন বাড়ি করার পরে মনে করেন যে যে কলা গাছ, তারপরে বিভিন্ন ফলের গাছ টাছ তো লাগাইছে, সেই গাছে সকাল বিকাল আমাকে দিয়ে পানি দেওয়াইতো। ওই কুয়া থেকে বালতি তুলে তুলে পানি তুলতাম, পানি তুলে সকাল বিকাল 2 বেলা গাছে পানি দিতাম। তারপরে গাছ লাগানোর জন্য ওই যে মাটি দিয়ে যে জায়গা করা, সেগুলো আমাকে দিয়ে করাইতো। এবং আছে না যে ভালোবেসে একটা কাজ করানো, মানে ঝড়ে দিয়ে দিয়ে ধমক দিয়ে দিয়ে আমাকে এগুলো করাইতো। তো এগুলো করতে করতে আর তখন মনে হইতো যে আমি পরিপূর্ণ সুস্থ, আমার কোনো রোগ নাই। আমি বলতামও যে আমার কোনো রোগ নাই, মানে দেখতাম যে ভাইয়া অসুস্থ, আম্মা অসুস্থ, তা আমি মনে করতাম যে অসুস্থ আবার কি। তখন 10 বছর বয়স। এরপরে একটা পর্যায়ে তখন থেকেই আমাকে বিভিন্ন গালিগালাজ শুরু করলো কঠিন ভাষায়। ফেরাউন, নমরুদ, তারপরে হামান, ইবলিস, আবু জাহেল, নাফরমান, বেঈমান, এই গালি ছিল কমন। এই কয়টা শব্দ সবসময় ইউজ করতো। কষ্টে আমি বলতে পারতাম না, কিন্তু মাঝে মধ্যে আবার যখন একটু ঠান্ডা মেজাজ থাকতো, আমি জিজ্ঞেস করতাম আমি কিভাবে ইবলিস হইলাম। এবার বললো যে কেন ইবলিস হয়েছে। পরে বললাম যে সে আল্লাহর হুকুম মানে নাই, সেই জন্য আল্লাহর অবাধ্য হয়েছে, সেই জন্য। বল যে তুইও তো বাপ মার হুকুম মানো না, তুইও তো বাপ মার কথা মানো না, তুইও তো ইবলিস। এইভাবে এই গালিগুলো ছিল কমন সবসময়। এই একটু কিছু হইলেই এইগুলো ব্যবহার করতো, শুধু আমাকে না, আম্মাকেও। যখন আমার 11 বছর পার হয়, মানে খুবই অবহেলা। কোনো সময় যে একটু ভালো একটা কথা বলা বা একটু কাছে নেওয়া বা ভালো কিছুই না। ওই বছরে ঈদের সময় এক সেট জামা কাপড় দিয়ে, এতটুকুই। কোনো সময় একটা আমার জন্য খাবার দাবার কিচ্ছু না। আর আমিও কোনোদিন মুখ ফুটে বলতে পারি নাই। যখন আমার 11 বছর বয়স হইল, তখন প্রথম যখন আর কি এই শরীর খারাপ হয় যেদিন, তো আমি যেহেতু আগে থেকে বই পড়তাম, আমি তো জানতাম, আমি তো আর কাউকে বলতে পারি নাই। তো ওই দিনে কি হইলো, আমি দেখা গেছে যে শরীর খারাপ লাগতেছে, আমি শুয়ে আছি, দুপুরবেলা না খেয়ে শুয়ে আছি। তো আমার ছোট ভাই, অত ছোট, কি জানি দুষ্টামি করছে। তা আম্মা ওর কথা বলতে গেছে আব্বার কাছে। এই কেন বললো, সেই ওই যে বড় এরকম মোটা যে লাঠি আছে না, ধুনসা ভাঙ্গা লাকড়ি, সে দিয়ে আম্মাকে অনেক মারলো। তো ওই যে আমি ঘরে শুয়ে আছি, আম্মাকে রান্নাঘরে বসে মারতেছে, এখন আমি না পারতেছি, উঠে যাইতে গেলে তো আমারও মারবে। তো ওই সময় আমার মনে হলো যেন পুরা বাম পাওটা অবশ হয়ে যাচ্ছে, মানে ভয়ে। এরপর থেকে যখনই আমার একটু রাগ ধমক শুনি, তখনই আমার বাম পা অবশ হয়ে যায়। তো ওই দিন অনেক মারলো আম্মাকে, অনেকদিন অসুস্থ ছিল, ব্যথা ছিল। তো আমি এগুলো মানে খুব মনে আমার আসর পড়তো। আর আমাকে একদম ঘরে আটকায় রাখছে, কোথাও কোনোদিন যাইতে দেয়নি। এমনকি আমার বাড়ির সামনের রাস্তাটা আমি চিনতাম না, বাড়ির সামনের যে রাস্তাটা, কোনোদিন ভালো একটু চিকিৎসাও করেনি। আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে 13 বছর বয়স থেকে। তো শ্বাসে এত শব্দ হইতো যে মানে বাইরে থেকে শব্দ শোনা যাইতো। ওই যে মানে কষ্ট বুকে জমতে জমতে, আর ভালো কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুই না, সর্বোচ্চ 3 বেলা ভাত। আর ওই মনের ওই কষ্ট যখন খাইতে বসে রাগারাগি গালি গালা শুরু করতো, আমি তো আর খাইতে পারতাম না। তো না খাইতে আমি দুর্বল হয়ে গেছি। আর আম্মা বলতো যে এত কম খাইলে হয় নাকি, কিন্তু
আমি তো আর বুঝাই বলতে পারি না যে কেন আমি খাইতে পারি না। রান্নাটা বাদে সব কাজ আমাকে দিয়ে করাইতো। আর আমি বৃষ্টিতে ভিজে কাপড় কাচতেছি, হ্যাঁ, 2 বেলা গোসল করতেছি, কারণ ওই বিকালবেলা ওই মুরগি গরুও ছিল, গরু ছাগল হাঁস মুরগি এগুলো সব আমাকে দিয়ে করাইতো। আর সে গরু সাধারণ গরু না, অস্ট্রেলিয়ান যে বড় বড় গরুগুলো সেগুলো ছিল। গরু নিয়ে কতদিন গরুর পাড়া খাইছি। না, আমি না করলে তো আম্মার করা লাগবে, আম্মার কষ্ট হবে। আমার ছোট ভাই যদি একটু রাগ করতো কোনো সময় আম্মার সাথে, তো আমারে দেখাই বলতো যে তুই কি ওর মতো শয়তান হবি। এভাবে একটা পর্যায়ে যখন আমার বয়স 14-15 হইলো, প্রচুর কাজ করতেছি, অনেক কষ্ট করতেছি, আর ফাঁকে ফাঁকে ওই যে বই পড়ার নেশা, ঘরে যত বই ছিল আমি ফাঁকে ফাঁকে সব বই পড়তাম। আর বেশিরভাগ বই দিনী বই, ধর্মীয় বই। তো আল্লাহর ওলিদের বই, যেমন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির যে অনুবাদগুলো, এগুলো সব পড়ছি। এবং সেই সাথে আমার বড় ভাই যেহেতু মাদ্রাসায় পড়ছে, তো তার যত বাংলা যত কিতাব পাইছি সব পড়ছি। মানে আপনাকে কখনোই স্কুলে দেওয়া হয় নাই? একদিনের জন্য? একদিনের জন্য না, স্কুল বা মাদ্রাসা কোথাও না। আচ্ছা। এভাবে কাজ করতে করতে মানে প্রচুর মাছ কোটা লাগতো, মাছের ঘের ছিল, মানে সব কাজ, এমনকি সারা রাত না ঘুমাইয়া ওই কাজ করা লাগতো। তো একটা পর্যায়ে যখন আমার বয়স 14-15 এরকম হবে, তখন আমার ছোট ভাই হেফজ পড়া শুরু করছে। ওর পড়া দেখা এবার আমারও ইচ্ছা হয়েছে আমিও পড়বো। 14-15 বছর বয়সে? হ্যাঁ, আগে থেকে আমার স্বপ্ন ছিল যে আমি হেফজ পড়বো, কিন্তু কিভাবে পড়তে হয়, কিভাবে শুরু করব, কিভাবে কি, আমি মানে শুরু করছি নিজে নিজে, কিন্তু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার পরে আর পারি নাই। কিন্তু যখন আমার ভাই হেফজ শুরু করলো, তখন মনে একটা সাহস পাইলাম। তো ও তো মাদ্রাসায় পড়ছে, ও তো মাদ্রাসায় থাকতো, আমি ঘরে বসে পড়ছি, শুরু করছি গোপনে, কেউ জানতো না। গোপনে শেষের 4 পড়া মুখস্থ করলাম একা একা? একা একা। কিভাবে করতেন? একা একাই মুখস্থ করতাম। আর এখানে একটা কথা বলি, আমার ভাই যখন 8-10 পড়া হয়েছে, তো তখন যেই মাদ্রাসায় ছিল ওই মাদ্রাসা একটু সমস্যার কারণে ওখান থেকে নিয়ে আসছে বাড়িতে। তো নিয়ে আসা এখন বাড়িতে বসায় রাখবে, তো একটা হুজুর ঠিক করে দিছে নাজারা পড়ানোর জন্য। আর ওই যে আব্দুর রহমান সুদাইসির আছে না ক্যাসেট, তখন তো ক্যাসেট ছিল, ওই 30 পড়া কোরআন শরীফের একটা ক্যাসেট আর কি সেট নিয়ে আসছে ভাইয়ের জন্য, যে এগুলা শুনবা, শুনে শুনে ভুল ঠিক করবা আর পড়বা। তো নিয়ে আসতাম বাড়িতে, কি আর পোলাপান পড়ে, কিন্তু ওইগুলো আমি শুনতাম। তো দেখা গেছে আমি 1 পৃষ্ঠা পড়ছি, পড়া এটা মুখস্থ করছি, পরে ওইটা শুনতাম। আপনি একটু শোনাতে পারবেন আমাদেরকে, যেখান থেকে খুশি আপনার মতো করে? হ্যাঁ, শোনাতে পারবো। একটু শোনান, তারপর আমি গল্পে আবার যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا صدق الله العظيم. এটা কোন সূরা? এটা নাবা সূরা। সূরা নাবা। জি। কত নম্বর পারাতে আছে এটা? 30 নম্বর। 30 নম্বর পারাতে আছে। নিঃশ্বাসে কষ্ট হচ্ছে তো? কোনো সমস্যা নাই। আজকে আসার সময় আমি জাস্ট এইটুকু আমার দর্শকদের কিউরিওসিটি থেকে আপনাকে প্রশ্ন করা। জি, নাথিং এলস। তো এই শুরু করলাম, 4 পড়া পড়লাম। 4 পড়া যখন 27, 28, 29, 30 হয়ে গেল, তখন আব্বুকে বললাম। আমি তো মনে মনে আশায় ছিলাম যে তারা খুশি হবে বা আমাকে উৎসাহ দিবে, কিন্তু বলার পরে কিছুই না। মানে মাশাআল্লাহ তো বলে মানুষ, সেটাও না। তো আমি একটু কষ্টই পাইলাম। পরে যখন আমার 9 পারার মতো হইল, তখন আমার তো একটু বেশি হয়ে গেছে, এখন তো একটু চাপ, যেহেতু মুখস্থ বেশি হয়ে গেছে, এখন পিছনের গুলো ইয়াদ রাখা, মুখস্থ রাখা, সামনের গুলো আবার পড়া, তো একটু তো কঠিন। তখন আমি আব্বুকে বললাম যে আপনি একটু শুনেন। শুনবো শুনবো করে করে শুধু ঘুরাই, শুনে না।
শেষমেশ শুনছে, লাস্টের 5 পারা শুনছে। আমার মেধা ছিল ভালো, মাশাআল্লাহ। মানে শেষের 15 পারা এত ভালো ইয়াদ ছিল যে আমার ছোট ভাই যখন বন্ধের সময় বাড়িতে আসতো, ও দেখে দেখে পড়তো, আর আমি মানে না দেখে, আমি ধরেন কাজ করতেছি, যেমন ওই যে দর্জি কাজ, তো আমি কাজ করতেছি আর না দেখে শুনতেছি, আর আমি ভুল ধরতেছি, অথচ দেখে দেখে পড়তেছে। মানে এই পরিমাণ আল্লাহর রহমতে আমার ইয়াদ ছিল, নির্ভুলভাবে আমি শিখছি। 10 পারা যখন হয়ে যায়, 10 পারা 9-10 পারা, আমাকে ও নানান ধরনের কথা বলতো যে মেয়েদের হেফজ পড়া হবে কি, হ্যাঁ অমুক, কে বলতো এটা? আব্বা, যে অমুকে অমুকে হেফজ পড়ছে, হ্যাঁ পরে বিয়ের পরে তার সব শেষ, এখন তার না আছে সেই হেফজ, না আছে সেই পর্দা, হ্যাঁ তোমার হেফজ পড়া হবে কি। আর শুনেও নাই, আর কিছু বলেও নাই, শুধু এই ধরনের উল্টাপাল্টা কথা বলতো। 10 পারা পার হয়ে যায়, 10 পারা যখন পড়ি, তখন একদিন আম্মার অসুখ হয়। তো অসুখ হইলে আমি আম্মার জন্য আর কি খাওয়া দাওয়া এগুলো সব রেডি করে দিছি, ঘরের কাজ যা ছিল সব গুছিয়ে। পরে আব্বা আসছে, ও আব্বা আবার ছোট ভাইরে মাদ্রাসা দিতে গেছে, দিয়ে দুপুরবেলা আসছে ভাত খাবে। তো ভাত খাইতে বসছে, আমি ভাত টাত বাইরে দিয়ে, পরে আমি যেহেতু দুপুরবেলা আমার পড়ার টাইম, আমি পড়তে বসছি। আর আমি পড়তাম আস্তে আস্তে, ওই যে ছোট থেকে আস্তে কথা বলার অভ্যাস, আস্তে পড়ার অভ্যাস, আমার আর পড়ার আওয়াজ কেউ শুনতো না, আমি আস্তে আস্তে পড়তাম মনে মনে। তো আম্মা বলতেছে যে ঘরে ব্যাটারিতে চার্জ নাই, ও রাত্রে কেমনে পড়বে, ব্যাটারিতে চার্জ দিতে হবে। ওই ব্যাটারির চার্জ দিয়ে সেই লাইট দিয়ে পড়তাম আর কি। তো বলে ও কিসের কোরআন শরীফ পড়ে, ওর পয়সা হবে কি, ধমক দিয়ে দিয়ে আম্মারে বলতেছে। আমি তো ঘরে বসে পড়তেছি আর শুনতেছি। এরপরে একদিন কোরআন শরীফ পড়তেছি, মাগরিবের পরে মনে করেন এরকম টাইমে, তো এসা রুজু করে আসছে, আমি তো পড়তেছি। তো উজু করে আসা পরে আমার ভাইকে বলতেছে যে ওর জীবনে এত দুঃখ আসবে যে ওর কাঁদতে কাঁদতে ওর চোখের পানি শেষ হয়ে চোখের কোনায় ঘা হয়ে যাবে। এই কথাটা, আমার কোনো অপরাধ নাই, আমি কিন্তু ঘরে বসে চুপচাপ পড়তেছি। এই কথাটা বলার পরে আমি তো শুনে আমি একেবারে কেমন জানি হয়ে গেছি, তাও আমি পড়া বন্ধ করিনি। একটা পর্যায়ে যখন আমার 15 পারা হইল, তখন আমার ভাইয়ের আর কি হেফজ শেষ। তো এখানে একটা কথা বলি যে ও ছিল আমার 4 পারা পিছনে, আমি ওরে 2 পারা পিছনে ফেলাইছি, মানে আমি ওর চেয়ে 2 পারা আগাই গেছি যখন আর কি পড়তে পারছি নিয়মিত। এরপরে ওই যে বিভিন্ন কথার কারণে আঘাত লাগছে। তো 15 পারা যখন হয় তখন ওর হেফজ শেষ, ও পাগড়ি নিবে। তো আব্বু ঢাকায় আসবে, সকালবেলা আর কি রুটি বানাই দিতে হবে। তো আমি ফজরের নামাজ পড়ে আর পড়তে না বসে আম্মার সাথে গেছি আব্বারে রুটি বানাই দেওয়ার জন্য। তো রুটি বানাইতে বসছি, আব্বু উজু করে এসে দেখে রুটি বানাচ্ছি, বলতেছে এই রুটি বানাইতে আসছিস কেন, যা পর্যায়া, রুটি বানানো লাগবে না। মানে এমন ভাবে ধমক দিয়ে ঠেস মেরা যে কথাটা বললো যে আমি কেন পড়ি, আমি ঘরের কাজ না করে কেন পড়ি। অবশ্য কাজ সবই করতাম। তো এরপরে আমি আর পারি নাই, কিন্তু হাল ছাড়ি নাই। এমনও হয়েছে যে পুরা বছরের মধ্যে আমি কোরআন শরীফ ধরতে পারি নাই, মন খারাপ, ধরলেই আমার কষ্ট লাগতো, কান্না আসতো। তো ওই থেকে সবসময় আমি শুয়ে থাকতাম, কারোর সাথে কথা বলতে দেয়নি, আমাকে লেখাপড়া করায়নি। আমি নিজে একা একা হেফজ পড়তেছি, সেটা তো তার সমস্যা, সেটাও আমাকে শেষ পর্যন্ত মানে এমন ভাবে আঘাত দিল, আমি একেবারে বাদ দিয়ে দিতে বাধ্য হয়েছি। কিন্তু মনে মনে বাদ দিয়ে নেই, মুখে মুখে বলছি আর কি, যাতে তারা না জানে। একদিনের মনে করেন হাতের এই জায়গাটা আর কি, এই জায়গাটা সাধারণত তো খোলাই থাকে, যে এই জায়গা খোলা রাখলে হারাম, বুঝাই বলতেছে এটা খোলা রাখা হারাম, এটা ঢেকে রাখবা সব সময়। তো এই হাতা এখানে বুতামালা জামা বানাই দিত সব সময়ের পর থেকে। আমি সে 18 বছর বয়স পর্যন্ত ওই বুতামালা মানে হাতা এখানটা আটকানো জামা পরছি। আপনার বাসায় কি বাইরের কোনো লোকজন আসতো না? তো আপনার তো সবাই মাহরামের সামনে আমাকে দেখাইতে পারবে না, আমাকে বলতেছে যে আমাকে পর্যন্ত এই জায়গাটা দেখাইতে পারবে না। আচ্ছা। এবং একদিন মনে করেন যে মাথার এই জায়গাটা কি ওড়না পড়লে সামনের দিয়ে একটু চুল খোলা থাকে না, তো বলতেছে যে এই চুল নামে যাবে, যে আমাকে দেখাচ্ছ চুল বাইরেই রয়েছে। ওই থেকে ওই যে ওড়না বাঁধে যেভাবে আটকায় পরে 2 প্যাচ দিয়ে গিট দিয়ে আমি 6 বছর টানা ওইভাবে ওড়না বাঁধতে রাখছি।
এবং শুইলে মনে করেন যে বিছানায় শুইলে জামা ভিজে, খাতা ভিজে, বিছানার যে মানে পাটি ছিল পাটিও ভিজে যাইতো, এত পরিমাণ ঘাম হইতো শরীরে। আমি মনে করতাম ওইটাই ঠিক, আমাকে তো আর বোঝানোর কেউ ছিল না। এই গরমে গরমে আমার গলায় ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট। একদিন ওই হঠাৎ করে প্রচুর ব্লিডিং হচ্ছে, মানে এত বেশি ব্লিডিং হচ্ছে যে কোনো কিছুতেই মানতেছে না। তো আমি তো ভয় পেয়ে গেছি, আম্মা কান্নাকাটি করতেছে, আর আব্বা বলে যে তওবা কর। তওবা কেন করতে হবে? মানে আমি কোনো অপরাধ করছি, সেটার শাস্তি। এই অবস্থা হইলে ডাক্তার দেখানো, চিকিৎসা করা বা অন্তত মুখের তো একটু সান্ত্বনা থাকবে, তা না, তওবা কর। তো পরে আমি বসে বসে কানলাম। তো আল্লাহর রহমতে অনেকক্ষণ পরে একটু কমছে, কিন্তু কমলে কি হবে, এরপর থেকে আমার যে অবস্থা হয়েছে, অনেক সময় দেখছেন কিনা যে গ্রামে রোদ্রে গরু ছাগল বেঁধে রাখলে যে ঝেঁকে না, আমার মনে হয়তো পুরা ঘর নিয়ে, খাট নিয়ে আমার শরীর কাঁপতেছে, ঝেঁকতেছে শুধু। ওই যে আমার শরীর কাঁপা শুরু হইলো, বহু বছর পর্যন্ত ছিল শরীর কাঁপা। কোনো চিকিৎসা তো দূরের কথা, কাউরে বুঝাইও বলতে হবে না। আমারে বলছে কিন্তু কোনো কথা গায়ে লাগাইতো না। আপনার বড় ভাই কিছু বলতো না বাবাকে? আব্বার পক্ষে। কিন্তু কেন তাহলে সবাই পরিবারের আপনার বিপক্ষে যাচ্ছে? আমার ছোট ভাইটা আমার পক্ষে ছিল। আমার হেফজু পড়ার পিছনে সবাই যখন এরকম আমার বিরুদ্ধে গেছে, তখন ও আমাকে বুঝাইতো যে আপা দেখেন আপনি গোপনে পড়েন। তো এরপরে একটা পর্যায়ে যখন আমার 17 বছর হইল, মনে এখন একটাই ঘোষণা, কেমনে এই বাড়ির থেকে বের হব। এই বাড়ি থাকলে আমি বাঁচবো না, আমি মারাও যাব, আর আমার ইমান আমল সব যাবে। তো আমি ওই চরমনায়ের হুজুরের ওয়াজ শুনতাম ছোটবেলা থেকে, আব্বা আম্মা শুনতো ঘরে, সেই হিসাবে চরমনাইটাকেই চিনতাম, আর কিছু চিনতাম না। তো আমি আব্বা চরমনায়ের মাহফিলের দিন, অগ্রহায়ণ মাসের মাহফিলে নাকি ফাল্গুনের মাহফিলে, উনি প্রথম দিন সকালে খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেছে। তো এবার আমি, এই তো সুযোগ, এবার আমিও যাব। আব্বা রওনা হয়ে গেছে, এখন বাড়িতে কেউ নাই। তো যেহেতু ফুফু আছে, আম্মা তো আর একা থাকবে না, এবার আমিও যাব। তো আমি কি করলাম, একদম মানে যে মানুষ রাস্তাঘাট চিনে না, পথঘাট চিনে না, আমার যে টাকা লাগবে যাইতে, আমি সেটা আমার মাথায় ছিল না। কোথায় যাবেন? আমি চরমনায় যাব। কেন? ওখানে মহিলা মাদ্রাসা আছে শুনছি। তো আমি যদি কোনোভাবে হাঁটতে হাঁটতে গিয়ে যদি আমি ওখানে যাইতে পারি, হয়তো আমি ওখানে পড়াশোনা করব, বা ওখানে আমি থাকার সুযোগ পাবো। আম্মা বলছে আমারে কি যেন করতে, আমি বলছি আসতেছি আসতেছি বলে গোপনে আমি এই আমার কাপড় চোপড় নিয়ে বোরকা পরে আমি বাড়ির পিছন দিয়ে চলে গেছি। রাস্তা দিয়ে যে মেন যে বিশ্ব রোড, পিরোজপুর বরিশালের যে বিশ্ব রোড, তো ওইখান দিয়ে হাঁটতেছি, পরে এক বাড়িতে ঢুকলাম। পানি খাওয়ার কথা বলে, আসলে উদ্দেশ্য পানি খাওয়া না, উদ্দেশ্য ছিল যে কোনোভাবে তাদেরকে বলে কোনোভাবে যদি আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেয়। ওই মহিলা আমাকে মিথ্যা কথা বলে আমার আটকাইছে। তো পরে এদিকে আমি নাই দেখে আশপাশে খবর হয়ে গেল, আমার খালা আসলো, আব্বারে ফোন দিল। পরে আব্বার চরমনায় না গিয়ে সে ব্যাক করছে। ওই মহিলা আর এক বাড়িতে নিয়ে দিছে আমারে, যে ওনার বাপ আসতেছে, ওনারে আটকায় রাখেন। পরে আর কি আমারে নিয়ে আসলো বাড়িতে। নিয়ে আসার পরে মারছে, অনেক কথা শোনাইছে। তো সবাই মনে করছে যে আমি কারোর সাথে হয়তো অবৈধ সম্পর্ক, আমি হয়তো সেই জন্য চলে গেছি। এইভাবে থাকলাম, এবং আমার একটাই চিন্তা, কেমনি বাড়ির থেকে বের হবো। এমনও হয়েছে যে আমি পুলিশে পর্যন্ত কল করছি। এখন পুলিশে যে ওই যে 999 কল করতে হয় এটাও জানতাম না। ওই বিভিন্ন নোটবুকে যে পুলিশের নাম্বার থাকে, সেই নাম্বারগুলোতে কল করছি, কিন্তু তারা আমার কল রিসিভ করেনি। মানে এতটাই আমি পাগলের মতো হয়ে গেছি। আমি কাঁদতাম, কাজ করতাম আর কাঁদতাম, সবসময় মন খারাপ করে শুয়ে থাকতাম, কেউ আমার কষ্ট বুঝতো না। আর আব্বা যখনই বাড়িতে ঢুকতো, মানে গেট খোলার শব্দ হইলে আমার শরীর কাঁপে উঠতো, আমার হাত পা অবশ হয়ে যাইতো, মানে খালি খালি, কিছু বলা লাগতো না। এরপরে তো আমার বিয়ে শাদির ব্যাপারে আগাচ্ছে। বয়স আমার 18 হইলো আর কি তখন, এটা 2014 সালের ঘটনা। তখন এই একটা ছেলের সাথে আব্বু ভাইয়া পছন্দ করে বিয়ে দেয়। বিয়ে হয়ে গেল? হ্যাঁ, সে ছেলেটা ছিল ছাত্র, সরে বেকায়া পড়তো, অর্থাৎ দাওরা ফারেক হইতে আরো 5 বছর বাকি। আপনার বাবারই ছাত্র? না,
খুলনায় একটা মাদ্রাসার ছাত্র। জি। তো এতটাই তার ব্যাপারে প্রশংসা করা হয়েছে যে পুরা মাদ্রাসায় 500 ছাত্র, তার মধ্যে সে সবচেয়ে বড় বুজুর্গ। আচ্ছা। চেহারা সুরত কালো ছিল, কিন্তু আমি মেনে নিচ্ছি, কারণ আমার উদ্দেশ্য ছিল এই বাড়ির থেকে বের হওয়া। এবং আমার মনে মনে একটা খেয়াল ছিল, যেহেতু তারও লেখাপড়া বাকি আছে, তো এই ফাঁকে আমি হেফজটা শেষ করতে পারবো, কিতাবখানায় কিছু পড়তে পারবো, তো আমার কিছু লেখাপড়া হবে। ওকে। এখানে কথা ছিল যে সে সপ্তাহে সপ্তাহে আসবে, আমি বাপের বাড়িতে থাকবো, আমাকে শ্বশুর বাড়ি দিবে না, যেহেতু ছেলে পড়াশোনা করে। আর তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার গোষ্ঠী বংশ বাপ মা কিচ্ছু দেখেনি, ওই ঘটকের কথাই বিশ্বাস করে কাজ করছে। তো একটা পর্যায়ে যখন বিয়ে হলো, তখন আমি তাকে, আমার মাথায় তো আর অন্য কিছু নাই, আমার মাথায় বাড়ির থেকে কেমনে বেরোবো, আর যেহেতু হেফজটা অর্ধেক হয়ে পড়ে আছে, আমি তো মানে বাইসা আছি, এটাই বেশি এই অবস্থা। তো আমি তারে বললাম যে ঠিক আছে, এখন আপনি আমাকে মাদ্রাসায় দেওয়ার ব্যবস্থা করেন, আপনিও মাদ্রাসায় পড়েন, আমিও পড়বো খুলনায় কোনো একটা মাদ্রাসায়, সপ্তাহে সপ্তাহে আমরা বাড়িতে আসবো, একসাথে আসা যাওয়া করবো। কিন্তু আব্বা ভাইয়া, ও প্রথম রাজি হয়েছে, কিন্তু আব্বা ভাইয়াকে বলার পরে তারা রাজি হলো না। আর একটা পর্যায়ে তার সাথেও গ্যাঞ্জাম শুরু হয়েছে। ওই যে সে আয়সা দেখতো এরকম রাগারাগি, পরে দুই একটা যদি জবাব দিত তাহলে রাগারাগি করতো। আর আমি খাটো বলে আমাকে পছন্দ করতো না। আচ্ছা। মানে আসতো, এসে মুখ ঘুরাইয়া অন্যদিকে সে মোবাইল টিপতো। মানে আছে না একটা ভালো মন্দ কথাবার্তা, গল্প গুজব, কিচ্ছুই না। আর সবকিছুতে আমার দোষ ধরতো, আমার গালিগালাজ করতো। তারপরও এভাবে গেল আপনার 7-8 মাস। 7-8 মাস আমি বাড়িতেই ছিলাম। স্বামী সংসারে গিয়েছিলেন, ওর তো বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ। তো আচ্ছা। একটা পর্যায়ে আমি ওই সবে বরাতের সময় ওর মাদ্রাসা বন্ধ হইলো, তো লম্বা ছুটি, তখন মনে করেন যে আমি বললাম যে ঠিক আছে আমিও যাব, ও তো আমারে নিবে। পরে গেলাম, আব্বার অমতে আব্বা একেবারে ত্যায্য করে দেয়, এই করে দেয় সেই করে দেয়, মানে একেবারে চিরজীবনের জন্য বিদায় করে দিল। তো বাড়িতে যাওয়ার পরে এরপর শুরু হলো আর এক কাহিনী। যেহেতু এদিক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, এর মধ্যে বড় ভাই বিয়ে করে, তো ভাবির সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তো ভাবি ভাইয়া আব্বার প্রত্যেকটা মোবাইলে সব নাম্বার ব্ল্যাক লিস্টে দেওয়া, আমি যাতে কল দিতে না পারি। তো এইভাবে 3 মাস গেল, ওখানে আমি থাকলাম। তো এই 3 মাসে ওদের ছিল বস্তি এলাকা, ওর বাপ চাচার গোষ্ঠী মানে একটু সমস্যা আর কি, কারো চরিত্র ঠিক নাই। ওর বাবার একটা বিয়ে করে সেখানে আর কি থাকতো, ওর মা কষ্ট করে এদেরকে মানুষ করছে। তো আমি যাওয়ার পরে মা ছেলে দুইজনে মিলে আমাকে অত্যাচার শুরু করলো, কথায় কথায় ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়। আমি অসুখ হইলে আমাকে দিয়ে আরো জোর করে কাজ করায়, মারধর করে, গালিগালাজ করে। মানে এখন তার চেহারা চেঞ্জ, তার রূপ চেঞ্জ হয়ে গেল। যখন বাড়িতে আসতো মাদ্রাসা থেকে, ওই মার সাথেই কথা বলতো, আমার সাথে কোনো কথাও বলতো না। কেমন হয়ে গেছি আমি। পরে একটা পর্যায়ে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, কান্নাকাটি করলাম অনেক। পরে হঠাৎ করে একদিন বললো যে ঠিক আছে চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই, যেহেতু 3 মাস হয়ে গেছে। আর আব্বা বলে দিছে যে মরে গেলেও এই লাশ নদীর এপারে আসবে না। ওর বাড়ি ছিল একদম সুন্দরবনের কাছে, এবার নদীর উপরে সুন্দরবন, নদীর এপারে ওদের বাড়ি, এরকম ছিল। আসলাম, আসার পরে যখন আমাকে রেখে চলে গেল, ওই শেষ যাওয়া, এরপরে আর তার সাথে কোনোদিন দেখা হয়নি। আর আব্বু তো সরল সোজা, কাবিন করেনি, মৌখিকভাবে মসজিদে বিয়ে হয়েছে। তো এইসব চিন্তা ভাবনা করে আর ওর এই সমস্ত আচরণ দেখে শেষ পর্যন্ত আব্বা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে তাইলে এখানে আর মেয়ে দিব না, আর ওর সাথে আর রাখবো না। পরে পারিবারিকভাবে যেই ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছিল সেই ঘটকের মাধ্যমে বিচ্ছেদটা হয়। তো এই বিচ্ছেদটা হওয়ার পরে মানে আমাকে কেউ কোনো সান্ত্বনাও দেয়নি। এখন ডিভোর্স হওয়ার পরে 1 বছর আমি বাড়িতে বসা, তখন ভাইরা তো মাদ্রাসায়, বাড়িতে আর কেউ নাই। তো আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আমি নিচের দিকে তাকাইতে পারতেছি না, কানতে কানতে সারাদিন শুয়ে থাকতে, মানে আমার শোয়া ছাড়া আমার আর কিছু নাই, আর শরীরেও কুলায় না, আমি শুয়েই থাকি। একটা পর্যায়ে আমি মাদ্রাসায় যাওয়ার জন্য বললাম, তো আমাদের মাদ্রাসায় দিবে না। মানে এখন যেহেতু একটা তালাক হয়ে গেছে, হ্যাঁ, এখন তো উচিত যে আগে যা করছে এখন অন্তত মাদ্রাসায় দেওয়া, তাও দিবে না। এমনকি আমার ভাবি যখন বাপের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতো,
তো ননদে ভাইয়ের বউ কথা বলে না, ভাবির সাথে আমার কথা বলতে দিত না। ভাবির সাথে কথা বললে আমি নাকি তাগো ভিতরে ঝগড়া লাগাই দিই ভাই আর ভাইয়ের বউর মধ্যে। এরপরে একটা পর্যায়ে আমি কি করলাম, খুলনা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা আছে, নামকরা বড় মাদ্রাসা খুলনা বিভাগের মধ্যে। ওই মাদ্রাসার বড় খালাম্মার নাম্বার সংগ্রহ করলাম যে আমি যাব। আমি সেই আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় আমি কথা বললাম যে খালাম্মা আমার তো এই অবস্থা, আমাকে চাকরির ব্যবস্থা করে দেন। তো যেহেতু 20 পারা, এতদিনে আমার 20 পারা মুখস্থ হয়েছে, ওইটা শুনে আমাকে একটা মাদ্রাসায় দিল যে পড়বো আর পড়াবো। পড়বেন আর পড়াবেন? পড়বো আর পড়াবো। ততদিনে আমার 20 পারা হয়েছে ঠিকই গড় পড়তায়, কিন্তু টোটালি হয়তো 16-17 পারা মুখস্থ, আর বাকিগুলো সব মুখস্থ নাই। তো আমি এই যে বাড়ির থেকে বের হইলাম একদম বাপ মার অবাধ্য হয়ে মাদ্রাসায় গেলাম। মানে আমিও তাদেরকে কোনো টাকা দিব না, তারাও আমাকে কোনো হাদিয়া দিবে না। ভোর রাত 3টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত পুরা মাদ্রাসার সব দায়িত্ব আমার। মানে ফ্রি পাইলে মানুষ যেভাবে খাটায় আর কি। তো একটা পর্যায়ে 500 টাকা বেতন ধরছিল মাসে, সেটাও কন্টিনিউ দেয়নি, 2-3 মাস পর পর দিত। তো এইভাবে 2 বছর যখন থাকলাম, আমার কথা ছিল যে আমি পড়বো, কিন্তু সে বড় খালাম্মা আমাকে পড়াইতো না, আমার পড়া শুনতো না। আমি অনেক কাঁদতাম, আমি অনেক রিকোয়েস্ট করতাম, কিন্তু শুনতো না। বলতো যে এই ঝামেলা শেষ করি, ওটা শেষ করি, ওটা শেষ করি। তা আমি নিজে নিজে মনে করেন যে ছাত্রীরা পড়তো আর আমি নিজে নিজে পড়তাম, মুখস্থ করতাম, মুখস্থ করে করে ছাত্রীদেরকে শুনাইতাম, ছোট ছোট একদম 8-10 বছরের বাচ্চাদেরকে শুনাইতাম। এইভাবে আমার প্রায় 25 পড়ার মতো হইলো আর কি ওখানে থাকতেই। কিন্তু হইছে যে ওইরকম ইয়াদ না, মনে রাখতে পারি নাই। একটা পর্যায়ে আমাকে ওখানেও প্রচুর গালিগালাজ করতো, রাগারাগি করতো বিভিন্ন ভাষায়। মানে বড় খালাম্মা যেহেতু খারাপ ভাষা তার ব্যবহার করতে পারতো না, কিন্তু ভদ্রভাবে আর কি যত কথা বলা যায় মানে শুনাইতো। তো আমি প্রচুর কাঁদতাম, আমার তো কেউ নাই। একটা পর্যায়ে আমার মারাত্মক অসুখ হইলো, 15 দিন পর্যন্ত কিছু খাইতে পারলাম না। মানে কাশতে কাশতে মাথায় ব্যথা, সেই মাথায় ব্যথা মনে করেন এখন পর্যন্ত আছে। এটা 2016-17 ঘটনা। ছুটি নিয়ে বাড়িতে গেলাম, তো বাড়ি থেকে আসার পরে অত্যাচার আরো শুরু। আমি ছুটি নিয়ে গেছি, আমি ঠিক মতো দায়িত্ব পালন করি না, এই সমস্ত। পরে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে তো পড়াই হচ্ছে না, তো এখানে থেকে কি করব, এখন আমার টাকা লাগবে। এত অসুখের মধ্যে আমি চিকিৎসা করতে পারতেছি না। পরে আমার ছোট ভাইয়ের একজন ওস্তাদ, তার আবার একটা মাদ্রাসা আছে খুলনায়, ওইখানে আমাকে নিয়ে গেল। তো ওখানেও কথা ছিল যে আমি পড়বো, আমাকে ওখানে পড়ার জন্য দিছেও। কিন্তু ওখানে নিয়ে যাওয়ার পরে আমাকে দিয়ে এখন পড়াই। সেই ভোর 3:30 থেকে নিয়ে যেই ক্লাসগুলো হেফজর, যেই পড়াশোনা, আমার সব শুনতে হয়, আর বড় ম্যাডাম ঘুমায়। মানে আমার পড়া হচ্ছে না। এরপরে আমি চিন্তা করলাম যে এবার আমি ঢাকায় যাব, যে আমার টাকা লাগবে, টাকার বিকল্প কিছু নাই। তো ঢাকায় তো অন্তত 3-4 হাজার তো বেতন হবে। ওই যে জামিয়া কারিমিয়া মাদ্রাসার কথা শুনছি আমার খালাতো বোনের কাছে, ওই মাদ্রাসা রামপুরা, ওই মাদ্রাসার কথাই জানতাম। তা আমি ওই মাদ্রাসার একটা নাম্বার পাইছি একটা ডায়েরিতে, সেই নাম্বারে ফোন দিয়ে মানে এইভাবে করে করে আমি একটা মাদ্রাসায় ঢাকায় চাকরি নেই, বেতন 4,000 টাকা। এই ফার্স্টে ঢাকায় আসি কেরানীগঞ্জে। সেখানেও মনে করেন যে সপ্তাহে প্রতি শুক্রবারে আমি যাইতাম ফার্ম গেট, খামার বাড়ি, ওখানে শুক্রবারে একজন অনেক বড় একজন কারি, একজন হুজুর, উনি মহিলাদেরকে পড়াইতেন, বয়স্ক মহিলাদেরকে। তো আমি ওখানে যাইতাম শোনানোর জন্য, পড়ার জন্য। তো এইভাবে করে করে একটা পর্যায়ে ওখানে আমার যাইতে দিবে না। তো যেহেতু আমার শুক্রবারে আমার ছুটি দিবে না, তাহলে আমি এখানে চাকরিও করব না। এইভাবে একটার পর একটা মানে চাকরি পাল্টাইছি শুধুমাত্র পড়ার জন্য, শুধুমাত্র কোরআন মুখস্থ করার জন্য। পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি চাকরি করব না। তো সে আমারে হুমকি দিছে, তাহলে আমিও দেখে নিব। যখনই বলছে দেখে নিব, এবার তো আমার কৌশল খাটাইতে হবে। পরে আমি গোপনে ওই কেরানীগঞ্জে অন্য একটা মাদ্রাসায় চাকরি ঠিক করলাম, সেম বেতনে। এবং সেখানে আমি শর্ত দিলাম যে আমাকে শুক্রবার ছুটি যেতে হবে, কারণ সবাই জানে আমি হাফেজ। আমি যে পুরাপুরি শেষ করি নাই বা আমার যে ইয়াদ নাই, এটা কিন্তু কেউ জানে না। তো সেক্ষেত্রে আমি তো বলতে পারি না যে আমি কোথায় যাব, কেন যাব। চাকরি হচ্ছে আলটিমেটলি হাফেজ দিয়েই হচ্ছে, কিন্তু আলটিমেটলি তো আমি পুরোপুরি হাফেজ। তো শুক্রবার আপনার টার্গেট হচ্ছে আপনি অন্য কোথাও গিয়ে এটা মুখস্থ করবেন। হ্যাঁ, শুক্রবার দিয়ে আমি পড়াবো, এই শর্তে আমি ওখানে যাওয়া আসা করতাম। প্রতি শুক্রবারে গিয়ে গিয়ে পড়তাম। কোথায়?
খামারবাড়ি স্বপ্ন একটা মার্কেট আছে, সেটার 6 তলায় ওই একজন হুজুর অনেক বড় বড় উচ্চ ফ্যামিলির যে বয়স্ক মহিলা তাদেরকে কোরআনের প্রশিক্ষণ দিতেন, অনেক ভালো একজন কারি, ওকে ওনার কাছে আমি পড়তাম। জি তো একটা পর্যায়ে একজন হুজুরের সাথে পরিচয় হইলো অনলাইনের মাধ্যমে। সেই হুজুর আবার হাফেজ মাওলানা। তো পরিচয় হয়েছে এই চাকরির সুবাদে আর কি। তো পরিচয় হওয়ার পরে সে আমাকে বোন ডাকছে, সে আমাকে আমার পড়া শুনছে, প্রায় 10 পারার মতো সে আমার পড়া শুনছে, 10 পারা না 8 পারা। আমার উদ্দেশ্য ছিল যে আমার পড়াটা ইয়াদ করা। ওই মানে সে নিয়মিত আর পড়াচ্ছে না বা করতেছে বা রং কথা বলতেছে। এরপরে আমার মারাত্মক অসুখ হলো। ওই হুজুর মানে যার মাধ্যমে আমি গেছি সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। তো বিয়ের প্রস্তাব দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আজকে 4 বছর ধরে, প্রায় 4 বছর ধরে আমি তো একা, আমার তো একজন হাজবেন্ড লাগবে। পরে আমি রাজি হয়ে যাই। রাজি হয়ে যাওয়ার পরে যেহেতু হুজুর আমার ওস্তাদ, যেহেতু তার সাথে বিয়ে হয়। আচ্ছা, তো বিয়ে হয় সেটাও কোনো কাবিন টাবিন কিচ্ছু না, ওই মৌখিক ভাবে। উনি বিবাহিত ছিলেন? উনি বিবাহিত ছিলেন। ওনার কত নম্বর স্ত্রী ছিলেন আপনি? 2 নম্বর। 2 নম্বর। ওনার আগের স্ত্রী জানতো যে আপনাকে না। বিয়ে করছে? সে না, জানতো না? জানতো না। ও বলছে নাকি ছেড়ে দিবে, উনি ভালো নাই, সেগুলো বলছে। তো বিয়ের পরে আপনার পরিবার জানতো যে আপনি বিয়ে করছেন ওনাকে? না, কেউ আপনার পরিবারও জানতো না? কেউ জানতো না। তো বিয়ের পরে একবার আসছিল দেখা করতে, কিন্তু তাড়াহুড়া হুটহাট করে আসছে, আর আমিও তো ওইরকম ফ্রি কে? হইতে পারি নাই। কে? উনি। আচ্ছা আচ্ছা। আমিও তো ওইরকম ফ্রি হইতে পারি না, কেউ জানতো না, মাদ্রাসার কেউ জানতো না। তো গোপনে দেখা করতে আসছে, তো তাড়াহুড়া করে। পরে আমি যেহেতু ফ্রি হইতে পারিনি, হয়তো আমার প্রতি তার মন উঠে গেছে, ওই যে গেছে আর কোনোদিন খোঁজ খবর নেয়নি। এটা কিভাবে সম্ভব? আপনার তো ফোন নাম্বার ছিল, আপনি কথা বলতেন তার সঙ্গে, এটা কি হয় নাকি আজকে আমাকে যুগে? ফোন দেয়নি। তো আপনি ওনার কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করতেন? ওই মাদ্রাসায় তো যাওয়ার কারণ কেউ তো জানতো না, ও বড় হুজুর তো জানতো না। না, কিন্তু আপনার হুজুরদের সাথেই তো বিয়ে হলো, হুজুরদের সামনে। ওইটা সহকারী 2 জন হুজুর জানছে, বড় হুজুর জানে না বা অন্য কেউ জানে না। তার মানে এই বিষয়টা ছিল একেবারেই অলিখিত? হ্যাঁ, এবং কোনো কাবিন নাই? কোনো কাবিন নেই, তো কোনো প্রমাণও নাই? প্রমাণও নাই। উনি যে গেছে উনি গেছে। এরপর তো আমি একেবারে ভেঙে পড়ছি, কারণ আমি তো মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম, ভালোবাসছিলাম। আমি একেবারে ভেঙে পড়ছি এবং আমার মারাত্মক অসুখ হয়ে গেল। তারে ফোন দিল, মানে বড় ম্যাডাম তারে ফোন দিল, ফোন দিয়ে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আমি বাড়িতে চলে গেলাম, একেবারে পুরো শরীর ফুলে উঠছিল, অবস্থা খারাপ। বাড়িতে গিয়ে 1 মাস রেস্টে ছিলাম, শরীরের সব চামড়া উঠে গেছে। তো ওইখানেও কিন্তু আমার আব্বু চিকিৎসা করেনি। তো যাই হোক, 2 মাস পরে, মানে আমি ফোন দিচ্ছি, আমার ফোন রিসিভ করে না, কোনো কথা বলে না, কিছু না। কে? ওই হাজবেন্ড, আমার হাজবেন্ড। দ্বিতীয় হাজবেন্ড, জি। আমি শতবার ফোন দিয়ে যাচ্ছি আর কাঁদতেছি, মানে আমি ডিপ্রেশনে পড়ে গেছি একদম। তো একটা পর্যায়ে শেষ পর্যন্ত আমি বললাম, ঠিক আছে আমাকে তালাকের অধিকার দেন, আমি নিজের প্রতি নিজে তালাক নিয়ে নিব, কারণ আমার তো বাঁচতে হবে এখন। তো শেষ পর্যন্ত উনি আমাকে তালাকের অধিকার দিল। আমি সেইভাবে নিজের প্রতি নিজে তালাক নিয়ে আমি এবার চিন্তা করলাম যে এবার আমার তো বাঁচতে হবে। পরে ওই যে হুজুরটার কাছে শুনাইতাম আমি, সেই হুজুরের মাধ্যমে একজনের সাথে আর কি বিয়ে হলো। আচ্ছা। তার বাড়ি ময়মনসিংহ। তো সে মুয়াজ্জিনি করতো, সেও হাফেজ ছিল, কিন্তু আলেমও ছিল, হাফেজও ছিল, মসজিদে মুয়াজ্জিনি করতো। তো তার সাথে বিয়ে হওয়ার পরে সেখানে 7 মাস সংসার ছিল মাত্র? জি। এটার পরে আমি একেবারে ভেঙে পড়ছি, মানে আমি স্বাভাবিক হইতে পারি নাই। কোনটা এটা? দ্বিতীয় হাজবেন্ডের কথা বলছেন আপনি? হ্যাঁ, দ্বিতীয় হাজবেন্ডের পরে। তাহলে তৃতীয় বিয়েটা কেন করতে গেলেন আপনি এত দ্রুত? আমার মনে হয়েছে যে আমি এখন, আমার কাউকে লাগবে স্বাভাবিক হইতে গেলে, আমি পারতেছি না আর। তো আমি এমন হয়ে গেছে যে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি কোথায় যাবো, আমার সেই জায়গাটাকেও নাই, বাড়িতে তো যাইতে পারি না ওই রকম ইসের কারণে। তৃতীয় যে বিয়েটা হলো, উনি কি আপনার অতীত জানতো, সবকিছু জানতো, নাকি না জেনে বিয়ে করেছে আপনার তৃতীয় হাজবেন্ড যে? আমার অতীত বলতে বিয়ের বিষয়টা জানতো। দুটো বিয়ের ব্যাপারে জানতো? হ্যাঁ, এই দুটো বিয়ের ব্যাপারে জানতো। ওনার কত নম্বর স্ত্রী ছিলেন আপনি? 2 নম্বর। 2 নম্বর। জি। ওকে। কে বিয়ে দিল আপনাকে? ওই যে হুজুরটা আমাকে পড়া শুনছিল। আচ্ছা। আর আপনার ফার্মগেটের হুজুর না, তাহলে এটা আর একজন, এটা অনলাইনের মাধ্যমে কি পরিচয় হয়েছে। হ্যাঁ। তো অনলাইন বলতে আর কি ফোনে তখন। কেমন বিয়ে এগুলা, যেখানে বাবা মা থাকে না, যেখানে গোপন করে? আপনার তো ওইটা কাজে অফিসে গিয়ে হয়েছে। কিন্তু এই কাজে অফিসে কে ছিল আপনার সঙ্গে? আমার সঙ্গে ওই হুজুরটা ছিল, হ্যাঁ। তার বন্ধু আর কি। আপনার বাবা ছিলেন? না। আপনার ভাই ছিলেন? না, কেউই ছিল না? কেউ ছিল না। কেন ছিল না?
কেউ তো জানে না। গোপন করছেন কেন? গোপন করছে ওই যে আব্বু ভাইয়ের কারণে তো আমার আগের হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে। হ্যাঁ, তো তারপর বিয়ে শাদী দিবে না তারা? তাদেরকে বলতেন যে আমার এরকম একটা তারা পছন্দ আর আছে। এগুলো নিয়ে কোনো চেষ্টা করেনি। আমি তো প্রায় 3-4 বছর তো আমি এভাবে কাটাইছি। কোনো চেষ্টাও করেন আমি বাড়িতে রইলাম 1 বছর, খুলনায় রইলাম 2 বছর, তারপরে ঢাকায় আমি 1 বছর হয়ে গেল। কখনো বলেও নাই তারা, কোনো চেষ্টাও করেন না। তো আমার তো মিস্ট্রি মনে হচ্ছে আমার কাছে, কেন করবে? আমার তো বাঁচতে হবে। আর এই ঘটনার পরে আমি মানে মানসিকভাবে ভেঙে পড়ছি অনেক। পরে ওনার সাথে বিয়ে হলো, প্রচুর অত্যাচার করতো, মারধর করতো, খাওয়া দাওয়া ঠিক মতো দিত না। আমি চাকরি করে যে টাকা পাইতাম সেই টাকা নিয়ে যাইতো। থাকতেন কই? আপনারা একসঙ্গে থাকতেন? মাঝে মধ্যে একসাথে থাকা হয়তো। একটা বাসা নিয়েছিল। আর এটা আমার মাদ্রাসার কাছেই। এটা মাদ্রাসা কোথায় ছিল? লালবাগে মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসা। তো সেখানে আমি মাদ্রাসায় পড়াইতাম। উনিও হুজুর ছিলেন? উনিও হুজুর ছিল। উনিও থাকতো অন্য জায়গায়, আমি থাকতাম। উনি কি করতেন? মাদ্রাসায় পড়াতেন? উনি মসজিদে মুয়াজ্জিনি করতো। মসজিদে মুয়াজ্জিন ছিলেন। জি, তারপর 7 মাস সংসার করার পরে একটা পর্যায়ে দেখা গেল যে আর আমার ওনাকে যে বিয়ে করছেন কাজী অফিসে কি কাবিন করছেন? হ্যাঁ, এইটাই প্রথম কাবিন আপনার? এটাই প্রথম কাবিনওয়ালা বিয়ে। হ্যাঁ। জি, তারপরে আমি বাড়িতে জানাইলাম বিয়ে করছি, এটা জানাই নাই, বলছে যে এরকম পছন্দ হয়েছে। পরে তারা বাড়িতে নিয়ে তারা আবার কাজী অফিস দিয়ে আবার কাজী দিয়ে আবার বিয়ে দিল। তো তারপর বাড়ি থেকে তো ভালোই আচরণ করেছে, এটা প্রথমে বললেই পারতো। যাই হোক, এখন কথা হলো যে তাহলে এই একই বিয়ে 2বার হলো? হ্যাঁ, ওকে। যেহেতু বাড়িতে আগে জানাইনি, মানে একই হাজবেন্ডের সাথে 2বার বিয়ে আর কি। হ্যাঁ, তারপর তো পরবর্তীতে 7 মাসের মধ্যে গল্পটা ঘুরে গেছে না আপনার কাছে মনে হচ্ছে? দেখেন গল্পটা কোথায় ছিল, কোথা থেকে কোথায় চলে আসছে। কজ অ্যান্ড ইফেক্টস বলে একটা ব্যাপার আছে, যে প্রত্যেকটা জিনিসের যেটার ফলাফল দাঁড়ায় সেটার পিছনে কজ থাকে। আপনারা যদি বলেন যে এই যে 2-3টা বিয়ে হচ্ছে, এটা আসলে 2-3টাতে থেমে থাকেনি, এটা আরো সামনে আরো বড় সংখ্যার দিক থেকে আমি জানি, কিন্তু এগুলো ওনার জীবনে কেন হচ্ছে? ইটস এ বিগ কোশ্চেন। যদি গল্পটা শুনে আসেন তাহলে বুঝবেন। জি, আমি আসলে বাড়িতে জানাইতে সাহস পাই নাই, তো শেষ পর্যন্ত জানাইছি। ঠিক আছে, 7 মাস পরে কি হলো? এই 7 মাসের মধ্যে উনি আমাকে অত্যাচার করছে। মাঝখানে একটা বাসা নিয়েছিল, তো প্রতিদিন উনি আমার কাছে আসতো, কিন্তু আমাকে খাবার দিত না। আমি না খেয়ে থাকতাম, ঠিক মতো খাওয়া দাওয়া দিত না, অনেক অত্যাচার করতো। শেষ পর্যন্ত চিন্তা করলাম যে না, আমার আবার চাকরি নিতে হবে। পরে আমি আবারও চাকরি নিলাম যাত্রাবাড়ি রায়ের এই মাতুয়াল। এরপরে উনি আসতো, মাদ্রাসায় আসতো মাঝে মধ্যে। শেষ পর্যন্ত দেখা গেল যে আমার খোঁজ খবর আর নেয় না, কোনো খরচ খরচাও দেয় না, অসুস্থ হয়ে পড়ে থেকে চিকিৎসাও করে না। পরে একটা পর্যায়ে আমি ধৈর্য ধরতে ধরতে একটা পর্যায়ে আমারও ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি বললাম যে ঠিক আছে, আপনি হয় আমাকে বাড়িতে নেন, অথবা আমাকে ঢাকায় একটা বাসা ঠিক করে দেন, আমার পুরোপুরি দায়িত্ব পালন করেন, না হলে ডিভোর্স দেন। এটা বলতে বাধ্য হয়েছি আর কি। তারপরে উনি ডিভোর্স দিয়ে দিয়েছে আপনাকে? খোলা তালাক আর কি। খোলা তো মুখে না, ওই কাজী অফিস থেকে কাগজ এই করে মৌখিক ভাবেও দিচ্ছে আর কি, কাগজও ছিল, সেটার কাগজও ছিল আর কি, কাগজে হয়েছে। মানে আপনার 3 নম্বর বিয়েটাও ডিভোর্স হয়ে গেল? তারপর এই ডিভোর্সের পরে আমি আরো ভেঙে পড়ি। আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমি আর জীবনে বিয়ে শাদীও করবো না, কিন্তু আমি চাকরিও করতে পারতেছি না। মাদ্রাসার ওই পরিবেশ, মাদ্রাসার ওই খাওয়া দাওয়া, ওই কষ্ট আমার আর সহ্য হয় না। আমার যেহেতু শ্বাসকষ্টের সমস্যা। ততদিনে কি আপনি হাফেজ হয়েছেন? হ্যাঁ, এর আগের বছর আমার হেফজ শেষ হয়েছে। ওকে। তো এইখানে গিয়ে যখন আমার ইদ্দতটা শেষ হয় এই হাজবেন্ডের, তখন যে আমার 4র্থ হাজবেন্ড যিনি, তার সাথে বিয়ে হয়। কিভাবে হলো? উনি হচ্ছেন অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন লেখক। বাংলাদেশের সব মানুষ চেনে ওনাকে? অনেক মানুষ চিনবে ওনাকে। নাম কি ওনার? নামটা আমি এখানে একটু হাইট রাখতে চাই। না, হাইট আপনি রাখেন, কিন্তু আমার একটু জানতে হবে, কারণ আমি ডেফিনেট আপনি বললেও আমি প্রচার করব না। কি নাম? ওনার নাম হচ্ছে মাওলানা উনি আমি শুনি নাই কখনো। বইয়ের লেখক। বইয়ের লেখক, আচ্ছা। আমার পরিচয় কিভাবে ওনার সঙ্গে আপনার? আমি যেহেতু আমি মাদ্রাসায় থাকতাম, আমার সবসময় খারাপ লাগতো, আর বৃহস্পতিবার শুক্রবার আমি পাগল হয়ে যাইতাম। ওনারই মাদ্রাসা? না, আমি যে মানে ওনার সাথে পরিচয়টা কিভাবে হলো? বৃহস্পতি শুক্রবারে পাগল হতেন কেন? মানে সবাই চলে যাইতো ছাত্রীরা। আচ্ছা। আমার খুব খারাপ লাগতো। আমি এমন হয়েছে যে মানে কোনো উদ্দেশ্য ছাড়া আমি অটো দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, তো একটা পর্যায়ে ওই বইগুলোর কথা মনে পড়লো, যে বইগুলো তো সুন্দর গল্পের বই, আমি বাংলা বাজার থেকে কিনে আনলাম। কিনে এনে আমি এগুলো পড়তেছি। তো সবগুলো পড়ার পরে দেখি ওখানে ওনার নাম্বার দেওয়া। পরবর্তী বই নেওয়ার জন্য ফোন করলাম, আর 800 টাকার বই আনলাম। তো ওই বইগুলো পড়লাম, এবং পরবর্তীতে একটা মাসালা জানার জন্য আমি ওনাকে ফোন দিলাম, যেহেতু অনেক বড় আলেম বুজুর্গ। এবং সেই মাসালার কথা বলতে গিয়ে আমার অসহায় অবস্থাটা উনি জানলো। এবং জানারই কথা, কারণ আমি তো তখন তো আমার কোনো মানে ভারসাম্যতা নাই।
তো এরপরে আমার মাদ্রাসা বন্ধ হবে 1 সপ্তাহের জন্য। তো আমি কোথায় যাব, বাড়িতে যাইতে মন চাচ্ছে না। তো ওনাকে বললাম, উনি আমাকে বলছিল যে তার ভাগ্নির মাদ্রাসা আছে, সেখানে ছুটি কাটানো যাবে। তো ওনার সাথে এভাবে উনি একটা পর্যায়ে প্রস্তাব দেয় এবং বিয়েটা হয়। এটা আপনার চতুর্থ হাজবেন্ড ছিল? চতুর্থ বিয়ে। এবং কাবিন করছিল, কিন্তু আসলে লিখিত হয়েছিল, কিন্তু কাবিন রেজিস্ট্রি হয়নি। তো বিয়ের প্রথম রাত থেকেই অত্যাচার শুরু। ওনার কত নম্বর স্ত্রী ছিলেন আপনি? তখন আমি জানতাম যে 3 নাম্বার, কিন্তু পরবর্তীতে জানছি আরো বেশি। আরো বেশি। এবং এক অর্থে কাবিন হয় নাই? কাবিন হয়নি। সাক্ষী ছিল বিয়েতে? সাক্ষী ছিল। আপনার পরিবার থেকে কেউ ছিল? না না, ওনার ভাগ্নি এবং ভাগ্নির জামাই টামাই এরা সাক্ষী ছিল আর কি। শরীয়ত মতো হয়েছে। কিভাবে শরীয়ত মতো হয়? আপনার তো বাবা বেঁচে আছে, আপনার বড় ভাই আছে। যেহেতু আমি সাবালক এখন, সেই হিসাবে তো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া যায় না, কিন্তু একটা হাদিস তো বোধহয় এরকম আছে, দেখেন আমাকে, ইফ আই এম রং আমাকে কারেক্ট করে দিয়েন, আমি শুনেছি যে কারণে বলছি। কারণ এগুলো তো আসলে আপনাদেরই আরো বেশি বেশি প্র্যাকটিস করার কথা, যেহেতু আপনারা এই লাইনে, আপনাদের কাছ থেকে আমরা জ্ঞান নেই। মানে একটা হাদিস তো আছে যে বাবা বেঁচে থাকা অবস্থায় বাবার পারমিশন ছাড়া কন্যার বিয়ে বাতিল বাতিল বাতিল, মানে বাবার পারমিশন ছাড়া। এটা হচ্ছে নাবালকের ক্ষেত্রে, না না, এটা মানে মাসালা অনুযায়ী এটাই। আচ্ছা আপনি বলছেন, ঠিক আছে, আমার জানা মতো এটা না এরকম। আমার কথা, আপনার বাবা বেঁচে না থাকলে বড় ভাই না থাকলে চাচা, আমি যত জানি এরকম। কিন্তু আপনি তো একটার ক্ষেত্রেও শুধুমাত্র বাবা প্রথম বিয়ে দিয়েছে, বাকি একটার ক্ষেত্রেও তো পারমিশন নেন না। এটার না নেওয়ার, আপনি না হয় অসহায় ছিলেন বা আপনি ভয় পাচ্ছেন, কিন্তু যিনি আপনাকে বিয়ে করতে যাচ্ছে তিনি তো আলেম মানুষ, তিনি ভুল করেন কিভাবে? না, এটা আসলে শরীয়তে জায়েজ আছে। হ্যাঁ, এটা জায়েজ আছে। তো এরপরে বিয়ের আমি তো তাকে আল্লাহর ওলি বুজুর্গ মেনেই আমি চিন্তা করছি আমার দুনিয়া তো শেষ, আমার এখন পরকালের জন্য আমি তার আপনার চেয়ে বয়সের পার্থক্য কতখানি? সে আমাকে বলছে 50। তার বয়স 50 বছর আমাকে বলছে, আর কিন্তু আপনার বয়স কত ছিল তখন? আমার তখন ছিল 24। প্রায় ডাবল। হ্যাঁ, কিন্তু কি পেয়েছেন? কিন্তু পরবর্তীতে দেখি কোনো একটা কাগজে 72 বছর বয়স। তার মানে 24-72, 2 ডাবল, 48 বছরের বড়। এবং সে খুব প্রসিদ্ধ আলেম তার কথা অনুসারে। আমি পড়িনি, অনেক বড় আলেম এবং অনেক বড় বুজুর্গ। সে হযরত থানবী রাহমাতুল্লাহর সিলসিলায় খিলাফত প্রাপ্ত, এবং সে ওয়াইজ ছিলেন এবং একজন মুফাসসির ছিলেন, তাফসীর করতেন এবং অনেকগুলো বইয়ের লেখক। টোটালি প্রায় 20টার উপরে তার লেখা বই আছে, এবং তার লেখা বইগুলো অনেক, বিশেষ করে এই মসজিদের যারা বয়ান করে, জুমার বয়ান, তাদের জন্য খুবই উপকারী। কি হলো বিয়ের রাতে? শুরু বিয়ের প্রথম রাত থেকে অত্যাচার শুরু। কি ধরনের অত্যাচার? মারধর। বিয়ের প্রথম রাতে কেন মারবে? হ্যাঁ, মারছে। মানে সবাই আপনার সাথে খারাপ আচরণ করছে, এখন তো ধরেন সবাই আপনাকে বলবে যে দুনিয়ার কি একটা লোকও ছিল না যে আপনার সঙ্গে ভালো আচরণ করে? একটা প্রশ্ন তো চলেই আসে, নাকি আপনি শুধু ওই খারাপ আচরণ করে? এখানে একটা আমি তাহলে ক্লিয়ার করি যে উনি আগে খাবার খেয়ে রুমে গেছে, তো ওটা ছিল ওনার ভাগ্নির বাসা আর কি। তো আমি একটু খাবার খাইতে একটু দেরি হয়েছে, আর এটা তো বুঝেন একটু আনইজি ফিল করতেছি, একটু লেট হচ্ছে। আবার ওই ভাগ্নি আবার আমাকে বলতেছে, বুঝাই দিচ্ছে। এরপরে একটু লেট হয়েছে, তো আমি গেছি, গিয়ে দেখি উনি শোয়া। এখন আমি না পারতেছি ডাক দিতে, না পারতেছি কথা বলতে, একটু আনইজি ফিল করছিলাম, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আমি তার পাশে গিয়ে শুই নেই কেন, এই জন্য পরবর্তীতে আমারে অনেক মারছে। প্রথম রাতেই? আচ্ছা। তো এরপরে মারছে, ঠিক আছে, পরে আবার ভালোবাসছে মোটামুটি। প্রথম 1 বছর মোটামুটি ভালোবাসছে। 1 বছরের সংসার? না, এখানে প্রায় 3.5 বছরের সংসার। আপনাকে সামাজিক ভাবে উনি মর্যাদা দিয়েছে? পারিবারিক মর্যাদা দিয়েছে? পরিবারে পরিচয় করে দিয়েছে? তো ভালো মানুষ। এবং আপনার পরিবার জানে, তার সম্পর্কে জেনেছে? হ্যাঁ, সবাই জানে। আপনার পরিবারে উনি আসতো? না, আসতো না। আচ্ছা, কিন্তু সবাই জানতো। তাহলে তো বয়স আপনার বাবার চেয়েও বড় উনি? হ্যাঁ, ওকে, আমার চেয়েও বড়। তারপর? তো পরবর্তীতে একটা পর্যায়ে এভাবে 3.5 বছর কেটে যায়, কিন্তু তার আচরণ, খাবারে কষ্ট, কাপড় চোপড়ে কষ্ট, ব্যবহারে কষ্ট, আর সে শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম ছিল, টোটালি অক্ষম ছিল একেবারে, যেহেতু বয়স এরকম, ডায়াবেটিসের রোগী। তো ওটা নিয়ে আমার খারাপ লাগলেও আমি আল্লাহর জন্য সবর করছি। ও আমি আবার ওখানে মাদ্রাসাও করি। আচ্ছা। মাদ্রাসা একদম 0 থেকে, 0 থেকে একটা ছাত্রী দিয়ে শুরু করে আমি সেখানে প্রায় 30-35 জন আমার ছাত্রী হয়। মাদ্রাসা করি বলতে নিজে মাদ্রাসা দেন? নিজে মাদ্রাসা দেই। কিভাবে দেন এটা? ওটা তার ছেলে মাদ্রাসার একটা ঘর ছিল,
তো মাদ্রাসাটা ভেঙে গেছিল, আচ্ছা, ওইখানেই মনে করেন যে আমি মহিলা মাদ্রাসারই করি, চতুর্দিকে টিনের বেড়া দিয়ে দিছি। কোরআন পড়াতেন আপনি ওখানে, হাফেজ বানাতেন? হ্যাঁ, শুধু কোরআন না, একদম নুরানি নাজারা, কারণ আমি নুরানি ট্রেনিংও দিয়েছি খুলনাতে যখন ছিলাম। নুরানি নাজারা, হেফজ, কিতাবখানা এবং বাংলা 5 পর্যন্ত জি। আমি চালু করছি। সেটা কি গ্রামের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, মানে এমন হয়েছে যে আমি একজন বাংলা জেনারেল শিক্ষিত আইএ পাস, তাকে আমি রাখছি, তাকে আমি কোরআন শরীফ পড়াইতাম আরবি, আর সে আমার বাচ্চাদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো পড়াইতো। এইভাবে করে করে আমি মাদ্রাসাটা চালাইছি। একটা পর্যায়ে চিন্তা করলাম যে আমার তো এভাবে আসলে কোনো কিছুই হচ্ছে না, আমার না মাদ্রাসা হচ্ছে, না আমার দিন হচ্ছে, না দুনিয়া হচ্ছে, কিছুই তো হচ্ছে না। তো শেষ পর্যন্ত আর ওনারও দিন দিন ব্যবহার, আচরণ, মারধর, গালিগালাজ, মানে আমাকে বলতো যে কুকুরের মতো চেহারা। খেতে লাগছে, আমি যদি একটা বিস্কুট খাইছি, এগুলো নিয়ে আমাকে কুকুরের মতো বলতো, অনেক খারাপ বাজে ব্যবহার করতো। আমার কাপড় চোপড় ছিঁড়ে গেলেও দিত না, অনেক অত্যাচার করছে আর কি, অনেক কষ্ট করছে। কিন্তু আমি কাউকে বলতাম না, কারণ আমার তো সংসার করার ইচ্ছা। আমার ওই ছাত্রীরা, বড় মেয়েরা বুঝতো যে খালাম্মার মনে অনেক কষ্ট, কিন্তু ওরাও কিছু বলতো না, আমিও বলতাম না। তো একটা পর্যায়ে ওখান থেকে আমি চলে আসি। চলে আসার আগে আমাকে অনেক মারছে, অনেক অত্যাচার করছে, আমাকে রাত্রে ঘুমাইতে পর্যন্ত দেয়নি, আমাকে খাটেও শুতে দিবে না, কোথাও শুতে দেবে না, ফ্লোরে শুতে হবে। তো অনেক অত্যাচার করছে। শেষ পর্যন্ত আমি চলে আসি, এই মনে করে যে হয়তো দূরে থাকলে একটু ঠিক হবে, আমি সম্পর্ক ছিন্ন করতে চাই নাই। তো আমি ঢাকায় চলে আসি। আবারও ঢাকায় এসে আমি একটা মাদ্রাসায় চাকরি নেই। 1 বছর আমি অপেক্ষা করি এবং তার সাথে যোগাযোগের চেষ্টা করি, কোনোভাবেই হয় না, উল্টা আমার কাছে টাকা চাই। শেষ পর্যন্ত 1 বছর পরে আমি ডিভোর্স পাঠাই। আপনি পাঠাই দেন ডিভোর্স? কোর্টের থেকে আমি পাঠাই। ডিভোর্স পাঠানোর পরে যখন আমার ইদ্যত শেষ হলো, মানে আমি না কেমন হয়ে গেছি, আমি আর মানে হাজবেন্ড ছাড়া একাকি আমি আর পারতেছি না। তো আমি বিভিন্ন জায়গায় খুঁজতেছি, অনলাইনে বিভিন্ন গ্রুপে। আমার তো অনলাইন ছাড়া আর কিছু ছিল না, আমার তো কোনো আত্মীয় স্বজনও নাই, পরিচিত কোনো বান্ধবী বা কোনো। আপনার ফ্যামিলি থেকেও ট্রাই করেন একটা ভালো সম্পর্ক দেওয়ার জন্য? আর কেউ ট্রাই করেনি। একটা পর্যায়ে একটা ঘটকের সাথে পরিচয় হয়, ঢাকা মগবাজার। সে ঘটকটা এগুলো কাজ করে, তো সে তার মাধ্যমে একজনের সাথে আবার বিয়ে হয়। পঞ্চম বিয়ে? হ্যাঁ। এটা আপনার পঞ্চম বিয়ে? উনি কি হুজুর ছিলেন? উনি হুজুর ছিল না, বাট মোটামুটি মাদ্রাসায় পড়ছে। আচ্ছা, মোটামুটি নামাজ কালাম পড়তো। ওকে। তো তার সাথে বিয়ে হওয়ার পরে সে মানে এখানে ঘটনাটা ঘটছে যে আমাকে ওই ঘটক আমাকে বলছে একরকম, ওনাকে বলছে আর একরকম। আমি কিছু প্রশ্ন করি আপনাকে, আপনি আমাকে উত্তর দিলেই হবে। আপনার বাচ্চা কাচ্চা কিছু আছে? না। আপনার টোটাল বিয়ে হয়েছে কটা, বা কটা বিয়ে করতে আপনি বাধ্য হয়েছেন? টোটাল 9টা। টোটাল 9টা। অর্থাৎ আপনি পঞ্চম বিয়ে করার পরেও এই সংসার আপনার টিকেনি। কতদিনের সংসার? 1 মাস ছিল। 1 মাস। ষষ্ঠ বিয়েটা কতদিন পরে করেন এটার পরে? এটা ইদ্যত শেষ হওয়ার পর। ইদ্যত শেষ হওয়ার পর 3 মাস পর পর, 3 মাস 13 দিন পর পর, তারপরে ষষ্ঠ বিয়ে, তারপরে সপ্তম বিয়ে। এই যে বিয়েগুলো আপনি করছেন, এগুলোর সাথে কি আপনার মানে এটা কি করাটা খুবই জরুরি ছিল? এটা কি মানসিক অবস্থার কারণে, নাকি আপনার মানসিক অবস্থা, নাকি শরীরের মধ্যে এমন কোনো রোগ তৈরি হয়েছিল যেটার সাপোর্ট দরকার? এরকম কোনো কিছু ছিল না। তার মানে আপনার এটা মানসিক অবস্থার কারণেই দরকার ছিল যে ঠিক আছে আমি আর পারতেছি না একা একা। এই যে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার বিয়ে আপনি করেছেন, যাদেরকে করেছেন এরা আপনার অতীত সম্পর্কে জানতো যে আপনার এতগুলো বিয়ে? তখন আর গোপন করে গেছেন, তখন আর জানতো? কেউ জানতো না। কেউ জানতো না। এবং এই যে 9টা বিয়ে হয়েছে এটা আজ পর্যন্ত আমার পরিবারও জানে না। পরিবারও জানে না? কেউ জানে না। দেখেন, 9টা বিয়ে করা বা একটার পর একটা বিয়ে ভেঙে গিয়ে আরেকটা বিয়ে করা, এগুলো তো আমাদের ইসলামে অবৈধ না, ডেফিনেটলি না। এটা অবৈধ না, কিন্তু সামাজিকভাবে মানুষ অন্য চোখে দেখে যে এতগুলো বিয়ে কেন হবে একটা নারীর, তাই না? এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, দেখেন আপনার জীবনের সবচাইতে যেটা আপনি বলেছেন, এটা আল্লাহ ভালো জানেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এগুলো 100% সত্য। হ্যাঁ, কিন্তু আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বলতম পার্ট যেটা আমি বলবো, যে পারিবারিকভাবে এতটা নির্যাতিত হওয়ার পরেও আপনি আল্লাহর কোরআনকে ছাড়েন নাই, আপনি হাফেজা হয়েছেন এবং নিজের চেষ্টাতে হয়েছেন। এটাকে আপনি কোনোভাবেই গিভ আপ করেন নাই, আলহামদুলিল্লাহ। এটা একটা অসাধারণ জায়গা, অসাধারণ দিক। এটার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছেন, আপনি হয়েছেন। আল্লাহ হয়তো আপনাকে এটার জন্যই আপনার আখিরাত অনেক সুন্দর করে দেবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করি।
আর বাকি যে বিষয়গুলা, এই যে 9টা বিয়ে হয়ে যাওয়াটা, এটা কেন হলো বলেন তো আপনি? আপনার কি মনে হয়, মানে আপনার জায়গা থেকে আপনি কোনো কারণ খুঁজে পান? যেমন আপনি কি এখন কোনো 5 সম্পর্কে মিনিটে- আছেন, বা আপনি কোনো, না। আপনার কোনো লাস্ট ভেঙে গেছে কবে? আমি 5 মিনিটে শেষ করি। হ্যাঁ, আপনি আমাকে জাস্ট এই উত্তরটাকে দেন যে আপনার ভেঙে গেছে লাস্ট বিয়েটা কবে, কতদিন আগে? নবম বিয়ে? 15 দিনের মতো। মাত্র 15 দিনের মতো। হ্যাঁ বলেন, 5 মিনিট কি বলতে চাচ্ছিলেন? আমি এই ষষ্ঠ বিয়ে যেটা হলো, সেখানে ঘটক যেহেতু 2 রকম কথা বলছে, কথাই মিলেনি, তো হচ্ছে না। পরে সেও বলতেছে যে ঠিক আছে, আমি তো পারতেছি না, তো বিয়েটা না রাখলেই ভালো হয়। আর আমাকেও তার পছন্দ হয়নি, শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত আপোষেই আর কি ওটা হয়ে গেল। ওখানেও কাবিন হয়েছিল, তো কাবিনের ডকুমেন্টসটা বিয়ে প্রথম যেটা ভাঙে না, ওইটা ভাঙাটাই কষ্টের। এরপরে আর বিয়ে ভাঙাগুলো কষ্টের না। তো এরপরে এটা কিছুটা জেলে যাওয়ার মতো। যারা জেলে একবার যায়, তাদের প্রথমবার যাওয়াটাই হলো ভয়ঙ্কর রকমের কষ্টের। এরপরে জেলটা মামার বাড়ির মতো হয়ে যায়। হ্যাঁ, সো বিয়ে প্রথম যেটা করবে সেটা চিন্তা ভাবনা করেই করা উচিত। আর বিয়ে প্রথম যদি ভাঙতেই হয়, তাহলে এমন জায়গায় গিয়ে ভাঙা উচিত যে না ভাঙলেই নয়। যদিও আমাদের ইসলামে কিন্তু একটা জিনিস দেখবেন যে বিয়ে ভাঙাটাকে অনেক সহজ করা হয়েছে, বিয়ে করাটাকে অনেক সহজ করা হয়েছে, কিন্তু ডিভোর্সের ব্যাপারটাকে কিন্তু নিকৃষ্টতম হালাল বলা হয়েছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার ক্ষেত্রে প্রথমটাই খুব টাফ ছিল, তারপরে বাকিগুলা আর প্রথমটা যদি চেষ্টা করতো, আমার আব্বু যদি আমাকে সাপোর্ট করতো, বা সে যেরকমই হোক, তাকে কিন্তু মানেই নেওয়া যাইতো। আপনার নবম বিয়েটা ভাঙলো কেন, লাস্ট বিয়েটা? যে আমি একটু জি। ধারাবাহিকভাবে শেষ করি 5 মিনিটের মধ্যে। তো ষষ্ঠ বিয়েটা ভেঙে যাওয়ার পরে, এখানে ইদ্যত শেষ হওয়ার পরে আমার এক আত্মীয়র মাধ্যমে আর একটা বিয়ে হয়। তো সেখানেও মনে করেন যে পরবর্তীতে বনিবনা হচ্ছে না, পরে সেখানেও ডিভোর্স হয়। কতদিনের সংসার ওটা? সেখানে প্রায় 6 মাস ছিলাম। 6 মাস। এরপরে এটা ইদ্যত শেষ হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে হয়। তো সেখানে ছিলাম 2-3 মাস ছিলাম। তো পরবর্তীতে আসলে ভালো না, মিলতেছে না, পরে তালাক নিয়ে নিলাম। এরপরে ফাইনালি যেটা আমি সবচেয়ে বেশি আঘাত পাইছি এখানে এগুলোর মধ্যে, সেটা হচ্ছে যে এই গত বছর এরকম একটা মানে ইমোশনালি আমার ব্ল্যাকমেল করছে, অনেক কিছু বলে টলে। তার দাড়ি দেখে তার বউ চলে গেছে, পরে সে বউ চলে গেছে, বউ নাই, ডিভোর্স, এগুলো বলে আমাকে করছে। বিয়ে হয়েছে, আসছে, একদিন থেকে চলে গেছে। তো 6টা মাস আর আসেও নাই, হাজারো মিথ্যা কথা বলছে, ঘুরাইছে। শেষ পর্যন্ত ঈদের সময় ফোন দিলাম, ধরছে তার বউ। তো এই 6 মাসে সে আমার প্রচুর মিথ্যা কথা বলছে, অনেক কষ্ট হয়েছে। আমি আশায় ছিলাম যেহেতু তার বউ নাই, যেভাবেই হোক এই সংসার আমি আর ভাঙবো না, যতই খারাপ হোক, আমি এই অপেক্ষায় ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তার একটা বউ আছে, একটা বাচ্চা আছে। এইটা শোনার পরে তো আমি একেবারেই হয়ে গেছি। তার বউ মেনে নিতে পারতেছে না, পরে আপোষে এটাও তালাক হয়েছে। এই 15 দিন আগে? না, এটা রমজান মাসের পরের ঘটনা। অষ্টম? হ্যাঁ। আর লাস্টেরটা? লাস্টে যে বিয়েটা হইলো, সে খুব অসহায়, গরিব, মানে বাড়ি থেকে রাগ করে চলে আসছে। সে আমাকে তার সকল কাগজপত্র, ডকুমেন্টস দিয়ে দিছে, টাকা যা ছিল সব দিয়ে দিছে। তো বিয়ে হওয়ার পরে একদিন ছিল, মানে 24 ঘন্টাও পার হয়নি, রাত্রে আসছে। বিয়ে হচ্ছে, আমার বাসায় নিয়ে আসছি। কথা ছিল আমার কাছে থাকবে, যে কোনো একটা চাকরি টাকরির ব্যবস্থা করে দিব, বাস যেভাবে হোক কষ্ট করে চলবো। তো পরের দিন দুপুরবেলা একটু আর কি ঘুমের মতো আসছি, উঠে দেখি নাই, সবকিছু নিয়ে চলে গেছে। চুরি করে সবকিছু নিয়ে চলে গেছে? নেওয়ার মতো কিছু ছিল না, মোবাইলটা ছিল, মোবাইল বালিশের পাশে ছিল, নিতে পারেনি। তার টাকা পয়সা, আমার কিছু টাকা আনিছে, কাগজপাতি যা ছিল সবকিছু নিয়ে চলে গেছে। তো এই চলে যাওয়াটাতে আমি খুবই একটা মানে ভেঙে পড়ছি। আপনি গল্পটা কেন বললেন আজকে আমাদের এই প্ল্যাটফর্মে এসে? আমি গল্পটা বলছি যে দেখেন, আমার পরিবারের সবাই হুজুর, সবাই আলেম হাফেজ। আমার সাথে এই দুর্ঘটনাগুলো যাদের সাথে হয়েছে, যারা আমার হাজবেন্ড ছিল, আমি তো অবৈধ কিছু করিনি, কিন্তু তারা সবাই আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার সাথে প্রতারণা করছে। আমাকে বিয়ে করে ফেলে রেখে চলে গেছে, খোঁজখবর নিত না, দাড়ি টুপি নিয়ে তারা ইমোশনালি ব্ল্যাকমেল করে, তারা আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা আমার সাথে এই আচরণগুলো করছে। তো আসলে কি মানে আমার মানে মেয়েদের জীবনটাই কি এত কঠিন? আর মেয়েরা কি মানে পুরুষরা কি চায়? আজকাল হুজুররা তারা মানে এভাবে কেন করতেছে মেয়েদের সাথে?
না না, সব হুজুরা এটা করেন, এভাবে বলা না, ইন জেনারেল সব বলা ঠিক হবে না। হুজুররা না, কিন্তু দেখেন আমার সাথে যাদের দুর্ঘটনা ঘটছে সবাই কিন্তু হুজুর ছিল। হ্যাঁ, কারণ আপনার কমিউনিটিটা তো এটাই, আপনি ছোটবেলা থেকে এই ধরনের হ্যাঁ। কমিউনিটিতে বড় হয়েছেন, আপনি কিন্তু এর বাইরে কোনো কিছু চিন্তা করেন নাই, করেছেন? বাইরে কোনো কিছু আমার পছন্দ হতো না। পছন্দ হতো না, এটা তো আপনার সীমাবদ্ধতা, সেটা আপনার জায়গাতেই আছে। এখন আপনি যে লাইনে পড়াশোনা করেছেন, যে কালচারে বড় হয়েছেন, আপনি সেই কালচারটাকেই তো আপনি অ্যাডজাস্ট করবেন। এখানে আর একটা বিষয়, হ্যাঁ। সেটা হচ্ছে যে যে বাবা ভাইয়ের যদি সাপোর্ট না থাকে তাহলে তার এটা ইম্পর্টেন্ট, জীবনটা যে কোন বিশেষ করে পর্যায়ে নারীদের যায়। ক্ষেত্রে আমাদের সামাজিক ব্যবস্থায় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আপনি। জি, যে আজকে যদি আমার বাবা আমার পাশে থাকতো তাহলে আমি পারিবারিক ভাবে আমার এত দুর্ঘটনা ঘটতো না। এটা একমত আমি। এখন আপনার বাবা আসলে এইভাবে পাশে ছিল কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে, কিন্তু আপনি যা বলছেন সেটা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন কতটুকু সত্য। আমি আলহামদুলিল্লাহ কোনো মিথ্যা কথা এখানে বলি নাই, এবং অনেক কিছু আছে যেগুলো বলতে পারি নাই, কিন্তু কোনো মিথ্যা বলি নাই, যেটা বলছে সবকিছু সত্যই না, কিন্তু বলছি। এরকম বাবা যদি হয়েই থাকেন কেউ, তাহলে আমি বলবো এই বাবা সন্তানের জন্য আমি মঙ্গলজনক আপনাকে নয়। শুধু এতটুকুই বলি, আজকে এই 10-12 বছর হয়েছে আমাকে মনে হয় এক সেট কাপড় দিছে কিনা সন্দেহ। আমি আপনি থাকেন ঢাকায় কোথায় এখন? থাকি। কি হয়, কিভাবে চলে আপনার সংসার, আমি না আপনার একার সংসার? আমি এই যে ঢাকায় থাকি, আমি এই যে বললাম যে অন্তত 25টা মাদ্রাসায় আমার পড়ানো হয়েছে। তো এই যে একা একা একটা মেয়ে মানুষ জিনিসপত্র নিয়ে একটা মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসায় যাওয়া, এখান থেকে ওখানে, তো এতগুলো Online। মাদ্রাসা আপনি চেঞ্জ করলেন কেন? ও, সেটাও তো আপনি বলছেন যে কখনো কখনো এটার জন্য খাওয়া দাওয়া পান নাই, আপনি শুরু করছেন। বিভিন্ন এখনো আপনি একটা কারণে। মাদ্রাসায় আছেন না? না, এখন আমি বাসায় আছি। তো আমি বাবা মার সাথে সম্পর্ক আছে আপনার? সম্পর্ক আছে, কিন্তু তেমন একটা ভালো না। ভালো না? তো আমি কি করি, কোথায় থাকি, কি খাই, কিভাবে চলি, কতদিন যে আমি না খেয়ে থাকি তার ঠিক নেই। এই যে মনে করেন 2023 সালের শুরু থেকে এই পর্যন্ত আমার মানে না খাওয়ার উপরে আর কি জীবনটা যাচ্ছে। কারণ আমি এখন আর মানে কিছু করতে পারি না। একটা প্রাইভেট আছে, কিন্তু তাতে তো চলে না। মনে করেন যে বাসা ভাড়াও দিতে পারি না, তারপরে চিকিৎসাও করতে পারি না। আর ঢাকার কোথায় থাকেন আপনি? এখন আছি যাবো। তো এই জায়গাটায় থেকে আপনার বাসা ভাড়া কত? আমার বাসা ভাড়া এখন তো ছোট্ট একটা রুমে থাকি, থাকার মতো পরিবেশ নাই, তাও 2000-2500 টাকা আসে। 2000-2500 টাকা খাওয়া টাওয়া খরচ মিলে প্রায় 10,000 টাকার মতো লাগে, তাই না? আমার ইনকাম নাই এখন 5000। 5,000 হয়ে যায় আপনার পুরো মাস? 5000ও ইনকাম নাই। 5,000ও ইনকাম নাই? মাঝখানে চাকরি ছিল না। তো আপনি বাবা মার কাছে ফিরে যেতে পারেন না? কিভাবে যাবো ওই বাড়িতে? ওই বাড়িতে আমি এই যে ঈদের সময় গেছি, আমি ঈদের দিন গেছি, 2 দিন থেকে চলে আসছে, তাও মনে হয়েছে যেন আমি দোজখের থেকে আর কি বের হয়েছি। এরকম আমি বাড়িতে থাকতে পারি না, ওই অত্যাচার, ওই কষ্ট। আমি আজকের এই গল্পটা যদি বলি যে কেন প্রচার করলাম, আমি একটা জিনিস বারবার আমার কনসার্নের জায়গা থেকে আপনারা দেখবেন, বিশেষ করে এই একটা জিনিস আমি শুরু থেকে বলেছি সব জায়গাতে, সেটা হচ্ছে আমাদের সমাজের মেয়েদের শক্তিশালী সেফটি নেট দরকার। শক্তিশালী সেফটি নেট, প্রথম সেফটি নেটটা হচ্ছে তার পরিবার। সে যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারে তার অর্থনৈতিক নিশ্চয়তা থাকতে হবে এবং পারিবারিকভাবে শক্তিশালী একটা সাপোর্ট থাকতে হবে। ডেফিনেটলি আমাদের আজকের অতিথি ফাতেমা, যেটা ওনার ছদ্মনাম, ফাতেমাকে দিয়ে বাংলাদেশের পরিবার বিচার করলে হবে না, ডেফিনেটলি না, অবশ্যই না, কারণ এটা হয়তো খুবই এক্সেপশনাল ঘটনা। বাট ফাতেমার চাইতেও করুণ অবস্থার শিকার হন এরকম অনেক নারী সমাজে আছেন, অনেক নারী আছেন। যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি, আমাদের কাছে এই মেইলগুলো আসে, আমাদের কাছে অনেকেই গল্পগুলো বলতে চান। কিছু কিছু গল্প আমরা আনতেই পারি না, কিন্তু এগুলো জীবনের বাস্তবতা। আবার একই সাথে এটাও সত্য, ধরেন এই ফাতেমার যখন, আমি কেন এই কথাটা বললাম, পারিবারিকভাবে যখন একটা মেয়ের সাপোর্ট না থাকে, তখন আমাদের সমাজে একটা ছেলের জন্য বাইরের দুনিয়ায় ফাইট করে নিজের অবস্থান তৈরি করাটা অনেক সহজ, কিন্তু একটা মেয়ের জন্য না, ডেফিনেটলি না। তখন তাকে বিভিন্ন রকমের কুদৃষ্টি, বিভিন্ন রকমের আপনার বলতে গেলে সোশ্যাল থ্রেটের মুখোমুখি হতে হয়, এবং সেটা কোনো অঙ্গনেই সেফ না, কোনো অঙ্গনেই না। এবং যে কোনো অঙ্গন আমি যদি বলি, আজকে উনি যে ঘরানার বা যেই কমিউনিটি বা যে কালচারে বড় হয়েছেন, সেখানে ওনার জীবনটা অন্যরকম হতে পারতো। অ্যান্ড ডেফিনেটলি তাওয়াক্কালতু আলাল্লাহ, হয়তো জীবনটা ভবিষ্যতে সুন্দর হবে। আমরা কাউকে জাজ করছি না, বাট আমরা একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার ঘরের কন্যা সন্তানের নিরাপত্তার দায়িত্ব আপনার, এবং সেই নিরাপত্তা নিশ্চিত করাটার প্রধানতম জায়গাগুলোকে আপনাকে অবশ্যই অনেক বেশি কনসার্ন থাকতে হবে। একটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপার, আর একটা হচ্ছে এডুকেশনাল ব্যাপার। আপনার কন্যার অর্থনীতি যাতে আপনার অ্যাবসেন্সে স্ট্রং থাকে, সে ব্যাপারে আপনাকে চেষ্টা করতে হবে।
প্রথম কথা হচ্ছে এটা তো সবই আল্লাহ নির্ধারণ করবেন, তাওয়াক্কাল তু আল্লাহ, কিন্তু আপনার চেষ্টার জায়গায় কোনো কমতি থাকবে না। তাকে আল্লাহ কিভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, সে দেখতে কেমন, তার বিয়ে শাদী হবে কি হবে না, সে খাটো না লম্বা, দ্যাট ইজ নট ইউর কনসার্ন। আপনার কনসার্ন হচ্ছে আল্লাহ তাকে পাঠিয়েছে এবং তার রুজির ব্যবস্থাকে স্ট্রংলি সাপোর্ট করে এস্টাবলিশ করে দেওয়া। এবং এটার জন্য কোনো বাবা মার হয়তো অর্থ নাও থাকতে পারে, কিন্তু তাকে শিক্ষা দেন। দেখেন ওনার যা পড়াশোনার আগ্রহটা ছিল, ওনার ফ্যামিলি ওনার সাথে কি করেছে আমি জানি না, সত্যিই জানি না, আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে এগুলা। ওনার যদি এতটুকু পরিমাণ সাপোর্ট ওনার ফ্যামিলি থেকে থাকতো, ওনার ধরেন বৈবাহিক জীবন যা হয়েছে, 10টা করেছে 12টা করেছে, করতে বাধ্য হয়েছে, দ্যাট ইজ নট মাই কনসার্ন। অ্যাটলিস্ট এই যে বললো যেমন 5,000 টাকাও ঘরের মধ্যে নাই, এই অবস্থাটা হইতো না। উনি তো কিছু না কিছু করে খেতে পারতো, তাই না? এখন তো যদি ওনার গল্প সত্য হয়ে থাকে, ওনার যে অবস্থা, তাতে উনি ঘরের মধ্যে মরে পড়ে থাকলেও মানুষ হয়তো জানবে না যে এখানে কার লাশ কিভাবে পড়ে আছে। গল্পের গ্রাফটা তো সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের আজকের এই গল্পটা আমাদেরকে অনেক বেশি হতাশ করেছে, অনেক বেশি ডিপ্রেশনে ফেলে দেবে কাউকে, বাট দিস ইজ দ্য লাইফ, দিস ইজ রিয়েলিটি। আপনি তো গল্প বলে কোনো উপকার পাবেন না, কেন বললেন? এখন এখানে আমি মানে মৌলিক কিছু বিষয়, যে বাবা মায়ের অবহেলার কারণে বাবা মা বেঁচে থাকতো, মানে একটা মেয়ে মানুষের জীবন কোথায় যাইতে পারে, এখান থেকে মানুষের কিছু শেখা উচিত। কারণ আমি মনে করি যে আমার যে কষ্ট হয়েছে, মানে আমার যে কষ্ট, আমার যে দুর্গতি, এটা যাতে অন্য কোনো মেয়ের না হয়। তো যার কারণে আমি বলবো যে মেয়েদেরকে মানসিক কোনো চাপ না দেওয়া, মেয়েদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা যেভাবে হোক, এবং মেয়েদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করা। তো আমি বেশ কয়েকটা জিনিস আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো ওনার বড় হওয়া, ধর্মীয়ভাবে উনি যেই আদবের মধ্যে বড় হয়েছেন, এই আদবগুলো নিয়ে আজকের অনুষ্ঠান নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবেন না, ডেফিনেটলি না। একজন বুজুর্গ মানুষ, লুকসের দিক থেকে বুজুর্গ, তিনি নামাজ কালাম পড়েন, তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় আছেন, চেষ্টা করছেন, যতটুকু আছেন ততটুকুর জন্য তাকে প্রশংসা অবশ্যই করা যেতে পারে। কিন্তু তার মানে সে একদম পরিপূর্ণভাবে দিনকে মানছে, এটা বলা খুব মুশকিল, খুবই মুশকিল। এবং তিনি কোনো ভুল করবেন না, আর তিনি ভুল করছেন বলে পুরো কমিউনিটিকে নিয়ে প্রশ্ন তুলতে হবে, কিংবা তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না ভুলের জায়গাটা থেকে, এই দুটো কনসেপ্টই আমি মনে করি ভুল কনসেপ্ট। ঠিক আছে, একজন মানুষকে দিয়ে যেমন পুরো সিস্টেমকে জাজ করা উচিত না, এবং একই সাথে পুরো সিস্টেমের কারণে ওই একজন মানুষ ভুল করলে তাকে নিয়ে কথা বলা যাবে না, এটাও করা উচিত না। সুতরাং ওইটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্নের জায়গাটা হচ্ছে নারীরা যে অবস্থায় বড় হোক না কেন, তাদের সেফটি নেটটা শক্তিশালী হোক, এবং শক্তিশালী হওয়াটা খুবই জরুরি। আজকে মনে করেন যে আমার বাবা মা বেঁচে আছে, তারা ভালো আছে, ভাইরা বেঁচে আছে, কিন্তু আমার জীবনটা আজকে আমি একেবারে অসহায়। আমার মরে গেল, আমার দেখার কেউ নাই, আমার লাশ নেওয়ারও কেউ নাই। এরকম পরিস্থিতি, আমি অসুখ হয়ে পড়ে থাকি, আমার চিকিৎসা করারও কেউ নাই। তো এখন এটাই আর কি বলতে চাই, যারা মেয়ে যারা আছে, যে প্রথম সংসার যাতে কারো না ভাঙে। কারণ প্রথম সংসার ভাঙলে, প্রথম সংসার যদি কেউ ভাঙে, তার লাইফে আর জীবনের সুখ খুঁজে পাওয়া মুশকিল। তার জীবনটা মানে একেবারে, এটা অবভিয়াস না, বাট বাই দ্য ওয়ে অবভিয়াস সেকেন্ড সংসারে গিয়ে অনেকে সুখী হয়, থার্ড সংসারে গিয়ে সুখী হয়, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট না ভাঙাটাই ভালো। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজকের এই দেখেন, আজকের এই এপিসোডে অনেকে মনে করতে পারেন উনি হেল্প চাওয়ার জন্য আসছে। হেল্পিং এপিসোড হলে ডেফিনেটলি আমরা ডিটেল রিভিল করতাম, সো ওইটা আমাদের কনসার্ন না। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, স্টোরি যখন বলা হয়, স্টোরি বলার জায়গা থেকে স্টোরির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যিনি গল্প বলেন তিনি তার নিজের ভুলটা বলেন না, বা বলতে পারেন না, বা বুঝতে পারেন না। গল্প বলার, আপনি নিজে বলা শুরু করেন, দেখবেন আপনার জীবনের গল্প আপনার কোথাও কোনো ভুল খুঁজে পাবেন না। সব ভুল চারপাশের মানুষজন করেছে, আনটিল আনলেস যদি আপনি কনফেস না করেন, যে কোনো ক্রাইম শোতে গিয়ে আপনি কনফেস করতেছেন যে আপনি জীবনে কি ভুল করেছেন। এটা ছাড়া যত রকমের গল্প আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যিনি বলেন তিনি নিজের জীবনের কোনো ভুল খুঁজে পান না। সে অর্থে আজকে যে গল্পটা উনি এখানে বলে গেলেন, সে অর্থে যদি আপনি বলেন যে ওনার জীবনে যা যা ঘটেছে সেখানে ওনার কোনো দোষ নাই, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট ট্রু। কজ ভালো মন্দ মিলিয়েই মানুষ, সেটা আমাদের ফোকাস না। ফোকাস ছিল উনি কোন পরিবেশে বড় হয়েছেন, সেখানে শক্তিশালী সাপোর্টটা ছিল কিনা। বাবা মা সন্তানের পাশে থাকবেন, যে কোনো অবস্থাতে থাকবেন, এটা খুব জরুরি। এখানে রাগিকর ব্যাপার বাইরে গিয়েও বাবা মা সন্তানের সাপোর্ট হয়ে দাঁড়াবেন। পরিবার হচ্ছে মানুষের একেবারে লাস্ট একটা জায়গা যেখানে মানুষ
মানে এত ভয়ানক ক্রাইম করে ফেলেছে যেটা আসলে সমাজ রাষ্ট্রের জন্য কাইন্ড অফ রাষ্ট্রদ্রোহী অবস্থায় চলে গেছে, যাকে পারিবারিকভাবে সাপোর্ট দিলে পরিবারই ধ্বংসের মুখে পড়ে যাবে। ওই রকম পরিস্থিতি ছাড়া সন্তানকে হোক, পরিবারের যে কোনো সদস্যকে হোক, পরিবারকে সবসময় পাশে থাকতে হবে।